আসসালামু আলাইকুম। আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমরা কথা বলছি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং নিয়ে। আমরা জানি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বিসিএস এবারের জন্য 50 মার্ক, কিন্তু এমনি রিটেন পরীক্ষার জন্য ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং থাকে 100 মার্কের। তো সেই হিসাবে পরীক্ষা যেহেতু নিকটে আসছে, আস্তে আস্তে ভয় বাড়বে। আর এটা খুব স্বাভাবিক বিষয়, কেমন পরীক্ষা মানে একটা ভীতি। তবে মজার বিষয়, যাদের প্রিপারেশনটা ভালো থাকে এবং যারা বেশি পড়াশোনা করে তাদের ভয়টা একটু বেশি থাকে, হ্যাঁ। কারণ সে চিন্তা করে আমি টিকবো কি টিকবো না। আর যে প্রিপারেশন নেয় না, হ্যাঁ, যার হারানোর কিছু নেই সে হারাবে কি, কেমন। আর যার মনে করেন হারানোর কিছু আছে, অনেক চেষ্টা করার পরেও যদি না হয়, এই চিন্তা থেকে ভয় কাজ করে। তো আপনাদেরকে আমি একটা আমার অভিজ্ঞতা শেয়ার করি। আমি আমার এই ইউনিভার্সিটি পড়াশ থেকে শুরু করে পরে এবং আগে যারা সিনিয়র এবং জুনিয়র অনেক ছোট ভাই ছিল দেখলাম, যারা ভালোভাবে প্রিপারেশন নিছে, আল্লাহ রহমতে আল্লাহ কাউকে খালি হাতে ফেরত যায় নাই। তো সবাই ভালো একটা জব পেয়েছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য আপনাদেরকে আমি আশ্বস্ত করি, আপনি যদি আপনাকে মানে বঞ্চিত করেন, তাহলে আল্লাহ আপনাকে দিবে কিভাবে। তো আপনি বঞ্চিত করেন কিভাবে সেটার ব্যাখ্যা হয়েছে যে আপনি সময়কে নষ্ট করেন কিনা। যদি আপনি আপনার সময়টাকে সঠিকভাবে কাজে লাগান, তাহলে মনে করবেন যে আপনি আপনাকে বঞ্চিত করেন না, কেমন। আর যদি আপনার সময়টাকে নষ্ট করেন, তাহলে কিন্তু আপনার ব্যাপারে আর কোনো বক্তব্য থাকবে না, কেমন। এই জন্য আমার এখনো অনুরোধ থাকবে, শেষ পর্যন্ত ভালো করে চেষ্টা করেন, যাতে ভালো কিছু হয়। এই জন্য আপনাকে শেষ পর্যন্ত ভালো করে চেষ্টা করতে হবে আর কি। সামনে এখন যে কয়টা দিন আছে, সর্বোচ্চটুকু রিভিশনটা কিন্তু অনেক কাজে দেয়। আপনার চেষ্টা করতে থাকেন। এবং এই বিসিএস এর আমি আগে বলছি নিয়োগটা খুব দ্রুত হবে। অন্য বিসিএস থেকে বিসিএস এর নিয়োগটা খুব দ্রুত হবে, যেহেতু সময় খুবই অল্প, কেমন। আচ্ছা, আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আজকে আমাদের শেষ হয়ে যাবে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর আজকে কথা বলবো আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস নিয়ে, কেমন। এটা হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এরপরে আমাদের বাকি থাকবে কস্ট, কেমন। এর আগে অবশ্য আমরা অডিট আর ট্যাক্স আলোচনা করছি। তো এরপরে আমরা ট্যাক্স নিয়ে কথা বলবো। এখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বলতে আমরা কি বুঝি। আমরা জানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে আমরা আর্থিক বিবরণীর 5টা অংশ আছে। এর মধ্যে বেসিক্যালি আয় বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী, অর্থাৎ চূড়ান্ত হিসাব যেটা, এটা অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারি যে প্রতিষ্ঠানের অবস্থা কেমন, কেমন। প্রতিষ্ঠানের মোট লাভ কত আছে। এবং আরেকটা মূলত এটা তুলনা করা হয় আর কি, অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে তুলনা করা, যে দুইটা প্রতিষ্ঠানের অবস্থা কিরকম, কম্পারেটিভ অ্যানালাইসিস করে মোট লাভ কিরকম, আমাদেরটা কিরকম, পাশে আরেকটা প্রতিষ্ঠানে কিরকম, অথবা ইন্টারনাল অ্যানালাইসিস হইতে পারে। তারপর নিট লাভ কিরকম, বিক্রি ফোনের ব্যয় আমাদের কত তাদের কত, আমাদের ফিক্সড অ্যাসেট কত তাদের ফিক্সড অ্যাসেট কত কত, আমাদের চলতি দায় কত তাদের চলতি দায় কত। এই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে কোথায় কোথায় ইমপ্রুভ করা যায় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটা এটা যথেষ্ট কাজে দেয়, কেমন। এই জন্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এখান থেকে পরীক্ষায় সহজ সহজ ম্যাথ আছে, ম্যাথ আসবে, এবং এবং সুন্দর সুন্দর থিওরি আছে। খুব বেশি চাপ নিতে হবে না, কেমন, অনেক প্রশ্ন আছে। তো আমি বলে দেবো ইনশাল্লাহ, তাহলে দেখবেন যে আপনি যদি ক্লাসটা ভালো করে করেন, তাহলে পড়তে যাই অনেক সহজ হবে, কেমন। যে প্রশ্নগুলো আসে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস থেকে, সেগুলো আমরা আলাপ করে দেব। শুরুতেই আমরা সিলেবাসের টপিকগুলো দেখি, তারপর কনসেপ্টটা নিব, এরপরে আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো, কেমন। তো এখান থেকে প্রচুর ম্যাথ আসে, এবং ছোট ছোট ম্যাথ আর কি। যেহেতু আপনাদের একটা বিষয় বলে রাখি, যেহেতু অ্যাডমিশন টেস্টের সময় ক্যালকুলেটর এলাও থাকে, সাইন্টিফিক ক্যালকুলেটর বা আপনারা তো ক্যালকুলেটর নিতে পারবেন না, সেই হিসাবে আপনাদের ম্যাথ অত ডিফিকাল্ট দিবে না, মুখে মুখে করার মতো দিবে আর কি, কেমন। এক দুইটা দিতে পারে, সেটা ভিন্ন বিষয়। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, তারপরে এখানে আছে ইউজ এবং লিমিটেশন। এখান থেকে পরীক্ষায় লিখিত পরীক্ষায় প্রশ্ন আছে, যেহেতু আপনাদের পরীক্ষা হবে এমসিকিউ, সেই হিসাবে এখান থেকে প্রশ্ন এমসিকিউ স্টাইলে হবে, কেমন। এরপরে আছে ভার্টিক্যাল এবং হরিজন্টাল অ্যানালাইসিস, এগুলো আমাদের সিলেবাস, কেমন। তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে আমরা বলছি আর্থিক বিবরণী এবং লাভ ক্ষতি হিসাবের বিশ্লেষণ আর কি। এগুলা লিখিত পরীক্ষার জন্য কাজে লাগে। আইএম ফান্ডের একটা সংজ্ঞা আছে, কেমন। আমাদের এখানে যেহেতু লিখিত পরীক্ষা না, সেই হিসাবে একজন একটু আমাকে হেল্প করে, সুরাই একটু পড়েন দেখি, আর্থিক বিবরণী বিশ্লেষণের ব্যবহারকারী কারা, একটু পড়েন দেখি, ব্যবহারকারী কে কে আছে, একটু পড়েন। আর্থিক বিবরণী বিশ্লেষণের জন্য যে যারা যারা ব্যবহারকারী আছে, অর্থাৎ আমরা যা আর্থিক বিবরণী বিশ্লেষণ করি, একটা রিপোর্ট তৈরি করি, এটা ব্যবহার করার জন্য কিছু পক্ষ আছে, কেমন। সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে, আমরা যে বলছি, অর্থাৎ হিসাব বিজ্ঞান যে ইন্টারনাল ব্যবহারকারী এবং এক্সটার্নাল ব্যবহারকারী আছে, তাদের বিষয়ে শেয়ার হোল্ডার, ঋণপত্রের মালিক,
তারপরে আছে ব্যবস্থাপক, আর্থিক প্রতিষ্ঠান, স্টক এক্সচেঞ্জ, বিনিয়োগকারী, অর্থনীতিবিদ বা গবেষক, তারপরে গুরুত্বপূর্ণ ক্রেতা, আয়কর কর্তৃপক্ষ। কেমন? আচ্ছা, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। আহ, আছেন, কেউ আছেন? একটু পড়েন দেখে, একটু আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্য কি? মোশাররফ পড়েন। জি স্যার। পড়েন। প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয় করা, হ্যাঁ, প্রতিষ্ঠানের সচ্ছলতা পরিমাপ, দক্ষতা পরিমাপ, ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণ। ধন্যবাদ। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিশ্লেষণের উদ্দেশ্য আমাদের অনেকগুলো উদ্দেশ্য আছে। কেমন? সেটা আমরা এখানে জাস্ট একটু ধারণা নিচ্ছি। এক নম্বরটাও যেটা, সেটাও আসছে, লাভজনকতা বিচার। আর্থিক অবস্থা মানে প্রতিষ্ঠানের যে চূড়ান্ত হিসাব বলতো আগে, এখন বলে আর্থিক অবস্থা বিবরণী। তো এটা থেকে আমরা একটা অবস্থা জানতে পারি, নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কিরকম। কেমন? সচ্ছলতা আছে কিনা সেটা আমরা যাচাই করতে পারি এই আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে। সচ্ছলতা আছে কি নাই। তারপরে সম্ভাব্য দায় পরিশোধের সামর্থ্য আছে কিনা সেটাও আমরা জানতে পারি। কেমন? তারপরে ব্যবস্থাপনা কেমন ইফিসিয়েন্ট আছে, প্রতিষ্ঠান যারা পরিচালক, ম্যানেজমেন্ট দক্ষতা আছে কিনা সেটাও আমরা যাচাই করতে পারি। কেমন? এরপরে আরেকটা বিষয় আছে, সমজাতীয় অন্যান্য প্রতিষ্ঠানের সাথে তুলনা। সমজাতীয় মানে হলো যে ধরেন স্কয়ার কোম্পানি হলো ওষুধ কোম্পানি, তার সাথে বেক্সিমকো কোম্পানির তুলনা আর কি। সমজাতীয় মানে একই রকম কোম্পানি। হ্যাঁ, সিমেন্ট কোম্পানি আবুল খায়ের ধরে শাহ সিমেন্ট আছে, আবার ধরেন রুবি সিমেন্ট আছে, এরকম আর কি। সমজাতীয় প্রতিষ্ঠান, তাদের আয় কত, আমাদের আয় কত, তাদের মূলধন কত, আমাদের মূলধন কত, তারা কত বিনিয়োগ করে কত প্রফিট করছে, আমরা কত বিনিয়োগ করি, আমরা কত প্রফিট করছি। এই বিষয়গুলা, এটাগুলো কম্পারেটিভ অ্যানালাইসিস করে। কেমন? তারপরে পরিবর্তনশীল অবস্থার সাথে সামঞ্জস্য বজায় রাখার ক্ষমতা আছে কিনা সেটা যাচাই করা যায়। এরপরে যারা সংশ্লিষ্ট পক্ষ আছে, কেমন, যারা ব্যবহারকারী আছে, আমরা একটু আগে দেখাইছি। এরপরে ব্যবস্থাপনা কোনো নতুন সিদ্ধান্ত বা সিদ্ধান্ত গ্রহণ করতে এই তথ্যগুলো সহায়তা করে। তার মানে এটার অনেক উদ্দেশ্য আছে। কেমন? অবজেক্টিভ, অনেক গুরুত্বপূর্ণ অবজেক্টিভ আছে। এরপর 43 বিসিএস আসছে আর্থিক বিবরণ বিশ্লেষণের কৌশল। কেমন? আমরা বলছি যে কম্পারিজন অফ ইনকাম স্টেটমেন্ট, আয় বিবরণী তুলনা করতে পারি দুটি ভিন্ন সময়ের অথবা দুটি ভিন্ন অর্থ অর্থ বছরের আয় বিবরণী তুলনা করে আমরা জানতে পারি আয় ব্যয়ের অবস্থা কিরকম, নিট লাভ কিরকম, মোট ব্যয় কিরকম, এটা এরকম আমরা বলে আসছি। তারপরে বর্তমান অবস্থার পরিবর্তন। কেমন? মূলধন হ্রাস বৃদ্ধি হয়েছে কিনা, কিরকম হয়েছে, মূলধনের পরিবর্তন হয়েছে কিনা। এরপরে ব্যালেন্স শিট কম্পারিজন করতে পারি আমরা। কেমন? নিজের প্রতিষ্ঠানের সাথে করতে পারি, অন্য প্রতিষ্ঠানের সাথে করতে পারি, আগের বছরের সাথে পরের বছর করতে পারি। যেমন 2020 সালে আমাদের কেমন ছিল, 2021 সালে কেমন হয়েছে। কেমন? সেটা আমরা তুলনা করে জানতে পারি। আচ্ছা, আয়ের পরিবর্তন কিরকম হয়েছে, ভেরিয়েশন ইনকাম। কেমন? দুটি ভিন্ন সময়ের আয় বিবরণী বিশ্লেষণের মাধ্যমে আয়ের খাতওয়ারি মোট পরিবর্তন আমরা জানতে পারি। এটা অলরেডি আমাদের চলে। কেমন? এটা আমাদের দেশের মধ্যেও চলে। যে বাজেট যখন হয়, গত বছর বাজেট কত হয়, এই বছর বাজেট কত হয়, গত বছর শিক্ষাতে কত ছিল, এই বছর কত ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর বাজেট কত দেওয়া হয়েছে, খুবই সহজ। কেমন? বাজেট গুলা মানে একেবারে মুখস্থর মতো। ধরেন 500 কোটি টাকা বাজেট দিচ্ছে গত বছর, এই বছর 510 কোটি দিবে, বা 502 কোটি দিবেন, অথবা 490 কোটি টাকা দিবেন, এরকম আর কি। কেমন? খুব ইজি বিষয়। আচ্ছা। আচ্ছা, এখন অনুপাত বিশ্লেষণ কাকে বলে, এটা পরীক্ষা আসছে, এমসিকিউ আসছে। অনুপাত বিশ্লেষণ হচ্ছে যে দুটি সংখ্যার ভাগফলকে তুলনামূলক সংখ্যাত্মক পর্যালোচনাকে বিচার বিশ্লেষণকারী অনুপাত বিশ্লেষণ বলে। অর্থাৎ দুটি সংখ্যার ভাগফলকে অনুপাত বিশ্লেষণ বলে আর কি, সোজা কথা যেটা। এটার উদ্দেশ্য হলো যে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কিরকম, এটা সফলতা আছে না দুর্বলতা আছে, এটা খুঁজে বের করার চেষ্টা করা। কেমন? এটা আইএম ফান্ডে এই কথা বলছে, আইডেন্টিফাইং দ্য ফিনান্সিয়াল স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ এ ফার্ম। একটা প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল স্ট্রেংথ কত আছে আর উইকনেস কোথায় আছে, এটা আইডেন্টিফাই করা। এটা হচ্ছে আইএম ফান্ডে একটা ভালো সংজ্ঞা দিয়েছে। কেমন? আচ্ছা, এগুলো পরীক্ষা, লিখিত পরীক্ষা আসছে বারবার, এই জন্য দেওয়া হয়েছে। আমরা বলছি যে ব্যবস্থাপনা দক্ষতা পরিমাপে সাহায্য করে, উপার্জন ক্ষমতা জানা যায়, অন্য প্রতিষ্ঠানের সাথে তুলনা করা যায়, বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা যায়। কেমন? প্রতিষ্ঠানের তারল্যতা কিরকম, তারল্য মানে হচ্ছে যে নগদ চলতি দেয়গুলো পরিশোধ করতে পারে কিনা, দীর্ঘমেয়াদী সচ্ছলতা আছে কিনা, মানে ঋণ থেকে সম্পদ বেশি কিনা। যদি ঋণ থেকে সম্পদ বেশি থাকে সচ্ছলতা আছে, আর যদি ঋণ বেশি থাকে তাহলে তো দেউলিয়া হয়ে যাবে। কেমন? তারপর প্রফিটেবিলিটি কিরকম, এগুলো জানা যায়। আচ্ছা, অনুপাতের সীমাবদ্ধতা আছে, এটা লিখিত পরীক্ষা বহুবার আসছে এই প্রশ্নটা, যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের কাজে দিবে এটা। আদর্শ মান নির্ধারণের জটিলতা। কেমন? আমরা অনুপাতের কিছু আদর্শ মান আছে, যেমন 1:1, 2:1, চলতি অনুপাতের 2:1। এটা বলতে এই আদর্শ মান, এটা ধরা হয়েছে, এটা স্ট্যান্ডার্ড, এটা নিয়ে ইয়ে আছে। কেমন? মত পার্থক্য আছে। প্রথাগত আদর্শ মান, অতীত রেশিও, অন্যান্য প্রতিষ্ঠান রেশিও আদর্শ মান হিসেবে ধরা হয়, কিন্তু এই আদর্শ মান নিয়ে সমালোচনা আছে। কেমন? এরপরে গুণগত বিশ্লেষণের অভাব, মুদ্রাস্ফীতিজনিত সমস্যা, যখন দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় বা কমে যায়। কেমন? মুদ্রাস্ফীতির কারণে যে সম্পত্তির মূল্য কমে যায় বা টাকার মূল্য কমে যায়,
সেই বিষয়গুলো কিন্তু এখানে মানে বিবেচনায় আনা হয় না। সেই জন্য এটা একটা সীমাবদ্ধতা, কেমন? আচ্ছা, আর্থিক বিবরণী যথার্থতার অভাব। আর্থিক বিবরণীর মধ্যে কিছু জিনিস আছে দেখানো হয় বাড়তি, কিছু জিনিস কম দেখানো হয়, যেমন সুনাম। এই জিনিসটা আসলে আমরা আসলে একটা কাল্পনিক ভ্যালু আর কি, এটা তো আসলে সরাসরি ভ্যালু না। আচ্ছা, এই বিষয়গুলো আমাদের জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য আমরা যেগুলো পরীক্ষা আসবে সেদিকে চলে যাই। পরীক্ষায় এখানে একটা বিষয় সিলেবাসে আছে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এর টুলস কি কি আছে, কেমন? টুলস আমরা 43-তে আসছে প্রশ্নটা, যে হরিজন্টাল অ্যানালাইসিস আর ভার্টিক্যাল অ্যানালাইসিস আর একটা রেশিও অ্যানালাইসিস। রেশিও অ্যানালাইসিস আমরা বিস্তারিত আলোচনা করব, এটা মূলত ম্যাথ, কেমন? তো একটা হচ্ছে হরিজন্টাল অ্যানালাইসিস আর একটা হলো ভার্টিক্যাল অ্যানালাইসিস। এখন হরিজন্টাল অ্যানালাইসিস মানে এটা কি? এটা হচ্ছে আয় বিবরণী ও উদ্ধৃতপত্রের প্রতি 2 বছরের পার্থক্যকে ভিত্তি বছরের পরিমাণ দিয়ে ভাগ করা হয়, কেমন? অর্থাৎ 2007 এবং 2006, 2007 থেকে 6 থেকে বিয়োগ দিয়ে 2006-কে দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ এক বছরকে, আগের বছরকে ভিত্তি বছর ধরতে হবে। এরপর 2 বছরের পার্থক্য যেটা হয় এটাকে উপরে দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে, পরিবর্তন হারটা খুঁজে পাওয়া যাবে, কেমন? হরিজন্টাল অ্যানালাইসিস। যেমন হরিজন্টাল অ্যানালাইসিস দেখেন, এখানে আমাদের 2007 সালে ছিল 21,95,000 টাকা বিক্রয়, কেমন? এই যে বিক্রয়। আর 2006 সালে ছিল 19,60,000। তার মানে সাতে ছিল, 6 ছিল কম, 19,60,000 সাথে বৃদ্ধি পেয়েছে কত? 21,95,000। তাহলে বাড়ছে কত, এটা বিয়োগ করতে হবে, কেমন? বিয়োগ করলে পাওয়া যাবে 2,35,000 টাকা। এখন এই 2,35,000 এটা চেঞ্জ, কেমন? 6-এর তুলনায় সাথে বৃদ্ধি পেয়েছে মাত্র 2,35,000। এই 2,35,000 যদি আমি 19,60,000 দিয়ে ভাগ করি, তাহলে আমি হারটা পাবো 12%, কেমন? সেম, এটা একই রকম। বিক্রয় ফেরত ছিল এখানে 6 দিল 1,23,000, আর সাথে আসে গেছে 98,000, তাহলে কমে গেছে 25,000 কমছে। এই 25,000-কে যদি আমি ভিত্তি বছর হিসেবে আগের বছরকে বলা হয় ভিত্তি বছর, কেমন? 2006 দ্বারা ভাগ করি তাহলে 20.3%, এটাকে বলা হয় হরিজন্টাল অ্যানালাইসিস, কেমন? অর্থাৎ 2 বছরের পার্থক্যকে ভিত্তি বছর দ্বারা যদি ভাগ করা হয়, যে ফলাফলটা পাওয়া যায় সেটাকে বলা হয় হরিজন্টাল অ্যানালাইসিস। আচ্ছা, এরপর আরেকটা আছে ভার্টিক্যাল অ্যানালাইসিস। এটা হলো যে আহ উদ্বৃত্ত পত্রের প্রতিটি উপাদান, প্রতিটি উপাদানকে যদি মোট সম্পদ দ্বারা ভাগ করা হয় উদ্বৃত্ত পত্রের ক্ষেত্রে, এটা এটা দুইটা আছে, একটা হচ্ছে ব্যালেন্স শিট আর একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণী, কেমন? আয় বিবরণীর ক্ষেত্রে আয় বিবরণীর প্রতিটি উপাদান উপরে যাবে আর নিট বিক্রয়টা নিচে যাবে, ×100, কেমন? এই দুইটা ওয়েতে আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিস করতে পারি। দেখেন, আমরা এখানে একটা ম্যাথ আছে একটু দেখানোর জন্য দিচ্ছি, এটা এটা পরীক্ষা আসবে না, জাস্ট মানে সিলেবাসে আছে এই জন্য বলে যাচ্ছে, বলে যাচ্ছে আর কি, কেমন? আচ্ছা, সিলেবাসে আছে যে এখানে দেখেন, এখানে চলতি সম্পদ আছে কত আছে, ধরেন এই যে প্লান্ট অ্যাসেট আছে 8 লক্ষ টাকা, কেমন? আর মোট সম্পদ আছে 18,35,000 টাকা। তো 8 লক্ষকে যদি আপনি 18,35,000 দিয়ে ভাগ করেন, উত্তর হবে 43.6, কেমন? এখানে বিয়োগ টিয়োগ নাই। অর্থাৎ টোটাল অ্যাসেট অ্যাসেট থাকবে নিচে নিচে, আর সংশ্লিষ্ট যে কোনো একটা অ্যাসেট ওটা থাকবে উপরে। ওই একটা অ্যাসেটকে যখন মোট সম্পদ দ্বারা ভাগ করা হয় যে ভ্যালুটা পাওয়া যাবে, সেটা হইলো ভার্টিক্যাল পদ্ধতি, কেমন? আচ্ছা, দায়ের ক্ষেত্রে একই কথা, কেমন? আচ্ছা, এখানে যদি আয় বিবরণীর কথা বলি, আয় বিবরণীতে ধরেন বিক্রয় আছে 2 লাখ, কত, 21,95,000 টাকা। এখানে যে কোনো একটা আইটেমকে বিক্রয় দ্বারা ভাগ করলে আমরা এই বিলটা পাবো। আচ্ছা, এখানে এটা মূলত ম্যাথের বিষয় না, এখানে এটা বেসিক্যালি একটা সিলেবাসের কনসেপ্ট। ভার্টিক্যাল আমাদের পদ্ধতি আছে 3টা, একটা হচ্ছে যে হরিজন্টাল অ্যানালাইসিস, আর একটা হলো ভার্টিক্যাল অ্যানালাইসিস, আর একটা রেশিও অ্যানালাইসিস। তো রেশিও অ্যানালাইসিস আমাদের এখানে হাই ভোল্টেজ বিষয়, এখান থেকে মূলত সব পরীক্ষা আসে, কেমন? তো আমরা মূল জায়গায় চলে যাই। আহ আর্থিক বিবরণী বিশ্লেষণ। আহ আচ্ছা, এখন দেখেন অনুপাত বিশ্লেষণের প্রকারভেদ। হ্যাঁ, একজন পড়েন দেখি, মোশাররফ আছেন? অনুপাত বিশ্লেষণ প্রকারভেদ এখানে বলেন দেখি কি অবস্থা, কয়টা প্রকার জি আছে স্যার, এখানে? এখানে আছে স্যার 4টা প্রকার আছে। হ্যাঁ। তারল্য অনুপাত, মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত, সচ্ছলতার অনুপাত, পরিচালন দক্ষতা হ্যাঁ, অনুপাত। ভেরি গুড। তাহলে রেশিও অ্যানালাইসিস মোটা দাগে আমরা 4 ভাগ করতে পারি। একটা হচ্ছে লিকুইডিটি রেশিও, কেমন? এটাকে তারল্য অনুপাত বলা হয়। আচ্ছা, এখান থেকে যেটা জানতে হবে, প্রত্যেকটার আলাদা করে উদ্দেশ্য একদম মুখস্থ করে ফেলতে হবে, কেমন? এই 4টার উদ্দেশ্য অন্তত পরীক্ষায় 40 বার আসছে। যে তারল্য অনুপাতের উদ্দেশ্য কি? প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধ ক্ষমতা যাচাই করা হয়। মুনাফা অর্জনের প্রফিটেবিলিটি রেশিওর উদ্দেশ্য কি? প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতা যাচাই করা হয়। কেমন? সচ্ছলতা দ্বারা প্রতিষ্ঠানের দায় পরিশোধ ক্ষমতা বা সচ্ছলতা যাচাই করা হয়, কেমন? পরিচালন দক্ষতা দ্বারা ব্যবস্থাপনার দক্ষতা যাচাই করা হয়। তাহলে পরে 3টা নাম থেকে বোঝা যায়। প্রথমটা একটু বুঝতে হবে যে লিকুইডিটি রেশিও মানে তারল্য বা চলতি দায় পরিশোধ করার ক্ষমতা আছে কিনা। অর্থাৎ আপনারা যদি ব্যাংকে যান, দেখবেন যে টাকা চাইলে বলবে যে 1 ঘন্টা পরে আসেন, কেমন? লোকাল পর্যায়ে আমার এলাকায় একটা ব্যাংক আছে, অগ্রণী ব্যাংক। আপনি যদি 1 লক্ষ টাকা তুলতে যান, ওরা বলবে যে 12টার পরে আসেন। এটা তাদের তারল্য সংকট ভুগতেছে, কেমন?
তারল্য সংকটের মূল কথা হচ্ছে যে আপনি যখন লিকুইড মানি চাইবে, গ্রাহক টাকা জমা দিছে, টাকা পাইতেই পারে, কিন্তু আপনি যখন লেট দিবেন যে আমাদের পরে আসেন, 12টার পরে আসেন, 3টার পরে আসেন, এটা একটা তারল্য সংকট। তো প্রতিষ্ঠান যদি এরকম করে তাদের গুডউইল নষ্ট হয়, কেমন? আচ্ছা, মুনাফা অর্জন ক্ষমতা বললাম, তারপর সচ্ছলতা, তারপর পরিচালন দক্ষতা, এই চারটে হচ্ছে আমাদের অনুপাত বিশ্লেষণের টাইপস, কেমন, প্রকারভেদ। এখন তারল্য অনুপাত বলতে কি বোঝায়, এই তিনটা আপনাদেরকে পড়তে হবে, কেমন? এই তিনটে পরীক্ষা আসছে। লিকুইডিটি রেশিও বলতে চলতি অনুপাত, তরল অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত। চলতি অনুপাত থেকে তরল অনুপাত আরো বেশি লিকুইড, কেমন? এখানে মজুত পণ্য, অগ্রিম ব্যয়, ব্যাংক জমাতিরিক্ত, এই তিনটা জিনিসকে বাদ দিয়ে দেখানো হয় আর কি চলতি অনুপাতে, তরল অনুপাতের মধ্যে। এই জন্য এটাকে বলা হয় এটার উদ্দেশ্য হলো তাৎক্ষণিক দায় পরিশোধ। চলতি অনুপাতের উদ্দেশ্য হলো যে, সরি, তারল অনুপাতের উদ্দেশ্য হলো যে প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধ করার ক্ষমতা। আর তরল অনুপাতের আলাদা উদ্দেশ্য আছে, কেমন? এটার উদ্দেশ্য হলো তাৎক্ষণিক দায় পরিশোধ করার ক্ষমতা। কেমন? আচ্ছা, এখন এখানে আমাদের শুধু ফর্মুলাটা একটু আপনাদের মাথায় নিতে হবে, তাহলে মোটামুটি সহজ। এই তিনটা পরীক্ষা আসছে, তিনটাই পরীক্ষা আসছে এবং বারবার আসছে, অন্তত 20 বার আসছে, কেমন, বার তারও বেশি। ম্যাথ কিন্তু এই তিনটা জায়গা থেকে আসছে, এই জন্য এই সূত্রগুলো একটু আপনার পড়ে নিতে হবে। চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়, আর আদর্শ মানে হচ্ছে 2:1, কেমন? চলতি সম্পদ আপনারা নিশ্চয়ই চিনেন এগুলা। আমি এখান দিয়ে রিসিভ দেখলে হবে, হাতে নগদ, ব্যাংক জমা, তার প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, সাপ্লাইজ, সমাপনী মূল পণ্য, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, কেমন? আর চলতি দায় হলো প্রদেয় হিসাব, প্রদেয় বিল, প্রদেয় নোট, তারপরে আছে ধরেন ব্যাংক জমা অতিরিক্ত বা ব্যাংক ওভারড্রাফট, বকেয়া খরচ, অগ্রিম আয়, এগুলো হচ্ছে চলতি দায়, কেমন? এগুলো যোগ করে ভাগ করে দিলে মানটা চলে আসবে। আচ্ছা, এরপরে আছে 2 নম্বর, হচ্ছে কুইক টেস্ট অথবা অ্যাসিড টেস্ট রেশিও, এটাকে বলা হয় তড়িৎ অনুপাত বা তড়িৎ দ্রুত অনুপাত, অনেকগুলো নাম, কেমন? এটা সূত্র হচ্ছে তরল সম্পদ ডিভাইড বাই চলতি দায়। তার মানে চলতি দায় আগের মতোই, তরল সম্পদটা আমাদেরকে বাইর করতে হবে, কেমন? তরল সম্পদ বের করতে হলে চলতি সম্পদ থেকে মজুত পণ্য আর অগ্রিম ব্যয়টা বিয়োগ করলে হয়ে যায়। আর আদর্শ মানে হচ্ছে 1:1, কেমন? এরপর আছে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বা কার্যকরী মূলধন অনুপাত, অথবা এটার নাম চলতি মূলধন অনুপাত, তিনটা নাম আছে। কার্যকরী মূলধন অনুপাত, চলতি মূলধন অনুপাত, এটা ইংলিশে হলো ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। এটা সূত্র হচ্ছে কার্যকরী মূলধন ডিভাইড বাই চলতি দেয়। তার মানে তিনোটার নিচে কিন্তু চলতি দেয়, এখানেও চলতি দেয়, এখানেও চলতি দেয়, এখানেও চলতি দেয়, শুধু উপরে তেমন রাখবেন, কার্যকরী মূলধন বললে উপরে কার্যকরী মূলধন চলে যাবে, কেমন? তাহলে উপরে কার্যকরী মূলধন বের করার সূত্র হচ্ছে চলতি সম্পদ থেকে চলতি দেয় বিয়োগ করে দিতে হয়, কেমন? আর এটার আদর্শ মান 1:1। এরপরে আছে প্রফিটেবিলিটি রেশিও বা মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত। প্রফিটেবিলিটি রেশিও এখানে 8টা লিখছি, বইতে আরো আছে, কেমন? তবে এতগুলো আপনাদের লাগবে না, শুধু এতটুকু মনে রাখতে হবে। এখানে তিনটা, যদি তারল্য অনুপাত বলতে কয়টা বোঝায় আপনাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। চলতি অনুপাত, তরল অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, পরীক্ষা কিন্তু এটা আসছে তারল্য অনুপাত কোনটা। এই তিনটা দিবে, আরেকটা দিবে বাইরে থেকে, কেমন? তার মানে আপনাকে তিনটা আলাদা করে মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আসেন প্রফিটেবিলিটি রেশিও, এই নামগুলো মাথায় রাখতে হবে, কেমন? কোনগুলো প্রফিটেবিলিটি রেশিও, মোট মুনাফা, নিট মুনাফা, এখানে আয় আছে, কেমন? প্রফিট মানে মুনাফা, তো এখানে দেখবেন আয় আছে, মোট মুনাফার মধ্যে আয় আছে, নিট মুনাফার মধ্যে আয় আছে, বিনিয়োজিত মূলধনের উপর আয় আছে, মালিকানা তহবিলের উপর আয়, মুনাফা, সম্পদের উপর আয়, এরপর লভ্যাংশ, এটা তো একটা মুনাফা, শেয়ার প্রতি আয়, এটাকে ইপিএস বলে, আর্নিং পার শেয়ার, কেমন? অনাদায়ী পাওনা না পড়লে হবে। তাহলে এখানে সবগুলোর মধ্যে আয় আছে, আয় মানে প্রফিট, প্রফিট মানে প্রফিটেবিলিটি রেশিও। তার মানে এই সবগুলোর হইলো কোনটার আওতার মধ্যভুক্ত? প্রফিটেবিলিটি রেশিওর আওতাভুক্ত। এখানে যদি বলা হয় নিচে কোনটি প্রফিটেবিলিটি রেশিও নয়, তাহলে এখান থেকে তিনটা থাকবে, বাইরে থেকে একটা থাকবে, কেমন? আচ্ছা, মোট মুনাফা অনুপাতের সূত্র হচ্ছে মোট মুনাফা ডিভাইড বাই নিট বিক্রয়, কেমন? আদর্শ মান 20 থেকে 30%। মোট মুনাফা আমরা জানি বের করতে হয়, নিট বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় বা খরচটা বিয়োগ করে দেওয়া হয়, মোট মুনাফা পাওয়া যায়, কেমন? আর নিট বিক্রয় বের করতে হয় মোট বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিক্রয় বাট্টা বিয়োগ করে দিলে পাওয়া যায়, কেমন? এরপরে আছে নিট মুনাফা। নিট মুনাফা সূত্র হচ্ছে নিট মুনাফা ডিভাইড বাই নিট বিক্রয় ইন্টু 100, এটা আদর্শ মান 10 থেকে 20%, কেমন? আচ্ছা, এখানে একই কথা, যদি বলে নিট মুনাফা বের করতে বলে উপরে নিট মুনাফা চলে যাবে, যদি বলে মোট মুনাফা বের করা উপরে মোট মুনাফা চলে যাবে, খেয়াল রাখবেন। মোট মুনাফা বের করতে গেলে উপরে মোট মুনাফা যাবে, কেমন? নিট মুনাফা বের করতে গেলে উপরে নিট মুনাফা যাবে, আর নিট বিক্রয় এখানেও সেম, এখানেও সেম, কেমন? আচ্ছা, বিনিয়োজিত মূলধনের উপর আয়ের অনুপাত, এটা পরীক্ষা একবার আসছে। কর বাদ নিট মুনাফা যদি প্রশ্নে দেওয়া থাকে, আর যদি কর বাদ দেওয়া না থাকে তাহলে শুধু নিট মুনাফা দিলেই হবে, কেমন? প্রশ্নে যদি কর বাদ নিট মানে ট্যাক্স পরবর্তী নিট মুনাফা দেওয়া থাকে তাহলে এটা দিতে হবে নিচে বিনিয়োজিত মূলধন। আচ্ছা, নিট মুনাফা থেকে ট্যাক্সটা বাদ দিলে কর বাদ নিট মুনাফা পাওয়া যায়, এত কিছু লাগবে না পরীক্ষার মধ্যে, এত সূত্র লাগবে না, শুধু মোট নিট মুনাফা মাইনাস আয় করার খরচ বাদ দিলে হবে, কেমন? বিনিয়োজিত মূলধন নির্ণয় করো। এখানে বিনিয়োজিত মূলধন দুইভাবে নির্ণয় করা যায়, একটা হচ্ছে দায়ের দিক থেকে আর একটা সম্পদের দৃষ্টিকোণ থেকে। দায়ের দিক থেকে মালিকানা সত্ত্ব যোগ দীর্ঘমেয়াদী দায়, এই দুইটা যোগ করলে আমরা পাবো বিনিয়োজিত মূলধন। এই দুইটা, এটা মনে রাখলে হবে। আর যদি আপনি সম্পদের দিক থেকে করতে চান তাহলে মোট সম্পদ থেকে যদি ভুয়া সম্পদ বাদ দেওয়া হয়, কেমন? আর চলতি দায় বাদ দেওয়া হয়, এই দুইটা জিনিস বাদ দিলে আমরা পাবো বিনিয়োজিত মূলধন। এবং ভুয়া সম্পদগুলো আমাদের চিনতে হবে। ভুয়া সম্পদ এটাকে অলীক সম্পদ বলে, অবাস্তব সম্পদ বলে, কেমন? যেমন প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার বা বাট্টা, এই তিনটে পরীক্ষা আসছে, যেমন তিনটা বোর্ড করে দেওয়া আছে। প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার, এগুলা সম্পদ হিসাবে দেখানো হয়, আসলে এগুলো ভুয়া সম্পদ, কেমন? এগুলো সম্পদ না।
আচ্ছা, এখানে আদর্শ মানে এগুলো লাগবে না, 10 থেকে 15% দেওয়া আছে। মালিকানা তহবিলের উপর আয় অনুপাত, কেমন? নিট মুনাফা ডিভাইড বাই মালিকানা তহবিল, এখানে মালিকানা তহবিল বলা আছে, এই জন্য মালিকানা তহবিল নিচে চলে গেছে, কেমন? এখানে বিনিয়োজিত মূলধন বলা আছে, বিনিয়োজিত মূলধন নিচে চলে গেছে। আর আয় বলছে এই জন্য নিট মুনাফা, কেমন? এখানেও নিট মুনাফা উপরে, এখানেও নিট মুনাফা উপরে। সম্পদের উপর আয় অনুপাত যদি বলা থাকে তাহলে মোট সম্পদ অথবা মোট বাস্তব সম্পদ, কেমন? মোট বাস্তব সম্পদ মানে হলো যে মোট সম্পদ থেকে ভুয়া সম্পদটা বাদ বাদ দিয়ে দিতে হয়, কেমন? ভুয়া সম্পদ বা অলিক সম্পদ, ভুয়া সম্পদ আমরা বলছি, ভুয়া সম্পদ বলতে প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার, এই ধরনের আইটেম যদি থাকে, মোট সম্পদ থেকে যদি ভুয়া সম্পদ বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমরা রিয়েল অ্যাসেটটা পাবো আর কি, কেমন? রিয়েল অ্যাসেট। আচ্ছা, তারপরে আর্নিং পার শেয়ারটা দেখেন, এটা পরীক্ষা আসছে। পে আউট রেশিও, এই সূত্রটা পরীক্ষা আসছে, নগদ লভ্যাংশ ডিভাইড বাই নিট মুনাফা, কেমন? নগদ লভ্যাংশ ডিভাইড বাই নিট মুনাফা, শুধু ফর্মুলাটা পরীক্ষা আসছে। আচ্ছা, আর্নিং পার শেয়ার সূত্র হচ্ছে নিট মুনাফা ডিভাইড বাই মাইনাস অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার যে লভ্যাংশ দেওয়া আছে এটা বিয়োগ করে দিতে হবে নিট মুনাফা থেকে, আর সাধারণ শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, কেমন? এটা পরীক্ষার 2-3 বার আসছে যে আর্নিং পার শেয়ারটা কিভাবে বের করতে হয়। ইপিএস বলা হয় আর্নিং পার শেয়ার, নিট মুনাফা থেকে অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ যদি বিয়োগ করা হয় সে আর এবং সাধারণ শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করলে পাওয়া যাবে ইপিএস, কেমন? আচ্ছা, সচ্ছলতার অনুপাত একজন পড়েন দেখি। সচ্ছলতার অনুপাত কে আছে উনি? নতুন একজন কে আছে? কেজি পড়তে পারেন দেখি। সচ্ছলতার অনুপাত হইলো 4টা, কি কি একটু বলেন, যে কোনো একজন পড়েন দ্রুত। ফারুক আসুনি না নাই? দায় মালিকানা অনুপাত, দায় সম্পদ অনুপাত, হ্যাঁ ফারুক বলো, 4টা বলো কি কি আছে। দায় মালিকানা অনুপাত, দায় সম্পদের অনুপাত, মালিকানা সম্পদের অনুপাত, মূলধন গিয়ারিং অনুপাত বা বিন্যাস অনুপাত। আচ্ছা, এখানে এই 4টা সচ্ছলতার অনুপাত, এটা মাথায় রাখতে হবে যে আগে প্রথমে মনে মনে রাখতে হবে কোনটা কোন আন্ডারে আছে, কেমন? এটাও পরীক্ষা আসছে যে নিচের কোনটি সচ্ছলতার অনুপাত নয় অথবা সচ্ছলতার অনুপাত, তাহলে আপনাকে আগে শিরোনামগুলো মাথায় রাখতে হবে। এখানে মূলত সচ্ছলতা বলতে, যেহেতু সচ্ছলতা আসছে তার মানে দায় পরিশোধ ক্ষমতা রাখতে হবে, কেমন? এই জন্য দায় রিলেটেড গুলো, ডেপ্ট, ইংলিশ বলে ডেপ্ট, বাংলা বলে দায়। দায় মালিকানা, দায় সম্পদ, মালিকানা সম্পদ, কেমন? তার মানে আপনার যে দায় আছে এটা পরিশোধ করার সক্ষমতা আছে কিনা এটা যাচাই করার জন্য এই অনুপাত বিশ্লেষণ করা হয়, কেমন? এটা ইংলিশে বলে সলভেন্সি রেশিও। সলভেন্সি মানে সচ্ছলতা আছে কিনা, আপনি ঋণগ্রস্ত কিনা, ঋণ পরিশোধের সক্ষমতা আছে কিনা, সেটা হচ্ছে মূল বিষয়টা আর কি, কেমন? তাহলে এই 4টাকে মনে রাখতে হবে। দায় মালিকানা অনুপাত বা ঋণ মূলধন অনুপাত হলো ডেপ্ট ইকুইটি রেশিও। এটা ইংলিশে বলে ডেপ্ট ইকুইটি রেশিও, এটা রাইটার নাম হচ্ছে ঋণ মূলধন। ডেপ্ট মানে ঋণ, ইকুইটি মানে মূলধন, কেমন? এটাকে আবার দায় মালিকানা অনুপাত বলা হয়, ভিন্ন ভিন্ন নাম, জিনিস একটাই। উপরে হবে বহির্দায়, নিচে হবে মালিকানা তহবিল। আর বহির্দায় বের করার সূত্র হচ্ছে চলতি দায়, দায় যোগ দীর্ঘমেয়াদী দায়, কেমন? আর মালিকানা তহবিল বের করার সূত্র হচ্ছে যত রকম মূলধন আছে, যত রকম মূলধন সব মূলধন যোগ করতে হবে। সাধারণ মূলধন, শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, মূলধন সঞ্চিতি, সব মূলধন যোগ, কেমন? এরপরে সংরক্ষিত আয় অথবা নিটলাভ যেটা আছে, এটা হচ্ছে সংরক্ষিত আয় নিটলাভের একটা অংশ, কেমন? মানে নিটলাভ যোগ করতে হয় আর কি। শেয়ার অধিহার, এটাও যোগ করতে হয়। লভ্যাংশ, এটা মূলধনের একটা প্রফিটের একটা অংশ, এটাও এক কথা নিটলাভ, কেমন? এগুলো যোগ করতে হয়। আর ভুয়া সম্পদ গুলো বিয়োগ করতে হয়, ভুয়া সম্পদ, অলিক সম্পদ, অবাস্তব সম্পদ, সেটা আমরা আগে আলোচনা করছি, এগুলো বিয়োগ করতে হয়। তাহলে সকল মূলধন আর নিটায় যোগ করে ভুয়া সম্পদ বিয়োগ করলে আমরা পাবো মালিকানা তহবিল। সকল মূলধন, সাধারণ শেয়ার মূলধন, শুধু শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, মূলধন সঞ্চিতি, কেমন? এর সাথে আয়, আয় বলতে সেটা সংরক্ষিত আয় হইতে পারে, রক্ষিত আয় হইতে পারে, নিট লাভ হইতে পারে। নিট লাভের বাচ্চা হচ্ছে লভ্যাংশ, কেমন? আর শেয়ার অধিহার, এটা হচ্ছে যে শেয়ার মূলধনের একটা অংশ। আমরা অধিহার আলোচনা করছি আগে। এর থেকে যদি ভুয়া সম্পদকে বিয়োগ করে দেওয়া হয় তাহলে আমরা পাবো মালিকানা তহবিল। এরপরে আছে দায় সম্পদ অনুপাত। সম্পদ বলে নিচে সম্পদ চলে যাবে, কেমন? এখানে মালিকানা তো বলছে না, মালিকানা মালিকানা বলে মালিকানা তহবিল নিচে চলে যাবে, এখানে কিন্তু একটু সূত্রটা একটু অতটা কঠিন না। মালিকানা বলছে মালিকানা তহবিল নিচে, কেমন? উপরে দায় আছে, উপরে চলে গেছে বহির্দায়। এখানে বলছে দায়, উপরে বহির্দায় চলে গেছে, খেয়াল করেন, উপরে বহির্দায় চলে গেছে। আর সম্পদ বলছে সম্পদ নিচে চলে আসছে, মানে প্রশ্ন থেকেই কিন্তু আপনি উত্তরটা খুঁজে পাবেন। প্রশ্নের মধ্যে উত্তরটা ক্লু আছে, কেমন? দায় উপরে বহির্দায়, সম্পদ বলছে নিচে মোট সম্পদ। আচ্ছা, এরপরে আছে মালিকানা তহবিল, মালিকানা সম্পদ অনুপাত, মালিকানা তহবিল ডিভাইড বাই মোট সম্পদ। আর এটা পরীক্ষা আসছে আপনাদের, মূলধন গ্যারিং, কেমন? ক্যাপিটাল গ্যারিং রেশিও। এটা হলো স্থায়ী ব্যয়যুক্ত তহবিল ডিভাইড বাই সাধারণ শেয়ার মালিকানা তহবিল। স্থায়ী ব্যয়যুক্ত তহবিল, ব্যয়যুক্ত তহবিলটা কি? সাধারণ অগ্রাধিকার শেয়ার মূলধন, ঋণপত্র, দীর্ঘমেয়াদী ঋণ প্রভৃতি থেকে স্থায়ী, অর্থাৎ মূলধনের সাথে যদি ঋণপত্র যোগ হয়, কেমন? অগ্রাধিকার শেয়ার মূলধন যোগ দীর্ঘমেয়াদী ঋণপত্র, এই দুইটা যোগ করলে আমরা বলবো স্থায়ী ব্যয়যুক্ত তহবিল, কেমন? আর সাধারণ মালিকানা তহবিল তো আমরা একটু বলছি। মোট মালিকানা তহবিল থেকে যদি আমরা কি বাদ দিয়ে দিই, অগ্রাধিকার শেয়ার মূলধন বাদ দিয়ে দিই, কেমন? অগ্রাধিকার শেয়ার মূলধন বাদ দিয়ে দিই, তাহলে আমরা সাধারণ সাধারণ শেয়ারটা পাই যাবো।
সাধারণ শেয়ারের মধ্যে অগ্রাধিকার শেয়ার রাখা যাবে না। মোট মালিকানা তহবিল যদি অগ্রাধিকার শেয়ারকে বিয়োগ করে দেওয়া হয়, তাহলে সাধারণ শেয়ার মালিকানা তহবিল পাওয়া যাবে। কেমন? আচ্ছা, আপনারা সূত্র মুখস্থ না করে অঙ্ক প্র্যাকটিস করবেন। সূত্র মুখস্থ করতে গেলে মাথা গরম হয়ে যাবে। কেমন? অঙ্ক প্র্যাকটিস করলে হবে। আচ্ছা, এরপরে পরিচালন দক্ষতা অনুপাত, ফারুক আসুন, অ্যাক্টিভিটি রেশিও কয়টা আছে বলো। অ্যাক্টিভিটি এই তো রেশিও। পাঁচটা আছে ভাই। হ্যাঁ, মজুদ আবর্তন অনুপাত, হুম। প্রাপ্য আবর্তন অনুপাত বা দেনাদার আবর্তন অনুপাত, পদেয় হিসাব বা পাওনাদার আবর্তন অনুপাত, বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত, সম্পদের আবর্তন অনুপাত। হ্যাঁ, ভেরি গুড। এই পাঁচটা হলো যে আমরা অ্যাক্টিভিটি রেশিও বলে ইংলিশে, বাংলা বলে পরিচালন। কাইসু কি মানে কিন্তু এই চার ভাগ করা আছে। কেমন? এইটা হচ্ছে পাঁচটা ভাগ। এখানে এগুলো, এই পাঁচটা দ্বারা আমরা কি ধারণা করব ব্যবসায় পরিচালনা দক্ষতা কেমন, তারা দক্ষ নাকি অদক্ষ, এটা আমরা বুঝতে পারবো। মজুদ আবর্তন অনুপাত, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, প্রদেয় হিসাব আবর্তন অনুপাত, বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত, সম্পদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাত এটা পরীক্ষা আসছে আপনাদের। কেমন? এটা পরীক্ষা আসছে বিক্রি পণ্যের ব্যয় ডিভাইড বাই গড় মজুদ। কেমন? বিক্রি পণ্যের ব্যয় অথবা কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড বাই গড় মজুদ। গড় মজুদ বের করার সূত্র হচ্ছে যে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ডিভাইড বাই টু। আর বিক্রিত পণ্যের ব্যয়তে আমরা বলছি নিট বিক্রয় থেকে যদি মোট মুনাফা বিয়োগ করা হয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায়। আরেকটা সূত্র আছে, বিক্রিত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ। কেমন? প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ, এটা পরীক্ষা আসছে। বিক্রিত পণ্যের ব্যয় বের করা এই ফর্মুলা আসছে। আচ্ছা, আদর্শ মান হচ্ছে 8 বার। প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত নির্ধারে বিক্রয় ডিভাইড বাই গড় দেনাদার অথবা প্রাপ্য হিসাব যোগ গড় প্রাপ্য বিল। একটা প্রশ্ন মধ্যে এইভাবে আসছে, গড় দেনাদার যোগ গড় প্রাপ্য বিল, কিন্তু নর্মালি আসে নির্ধারে বিক্রয় বাই গড় প্রাপ্য হিসাব। এই প্রথম অংশটা আসে আর কি, দ্বিতীয় অংশ এক্সট্রা অঙ্কের মধ্যে আসছে, এই জন্য দিয়ে দিছি। কেমন? আচ্ছা, গড় দানাদার বের করার ফর্মুলা হচ্ছে প্রারম্ভিক দানাদার যোগ সমাপনী দানাদার ডিভাইড বাই টু। আর গড় আদায় সময় যদি বের করতে বলে, তাহলে 365-কে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা। কেমন? আচ্ছা, তারপরে পদ হিসাব নির্ধারিত বিক্রয় বাই গড় পদ হিসাব বা গড় পাওনাদার। বিনিয়োজিত মূলধনের উপর আবর্তন অনুপাতের ক্ষেত্রে বের করতে হবে নিট বিক্রয় বাই বিনিয়োজিত মূলধন। কেমন? সম্পত্তি আবর্তন নিট বিক্রয় বাই গড় সম্পত্তি। সম্পত্তি আবর্তন অনুপাতের অ্যাসেট টার্নওভার রেশিও নিট বিক্রয় বাই গড় সম্পদ। নিট বিক্রয় বাই করার সূত্র হচ্ছে মোট বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বাট্টা। আর গড় সম্পত্তি বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পত্তি যোগ সমাপনী সম্পত্তি ভাগ টু। কেমন? এই হলো আমাদের ফর্মুলার বিষয়। কেমন? আমাদের ফর্মুলাগুলা আপনারা রিডিং দিবেন 3 বার। রিডিং দেওয়ার পরে মনে থাকবে না, খুবই স্বাভাবিক বিষয়, এটার জন্য টেনশন করা যাবে না। মনে না থাকলে কোনো অসুবিধা নাই। কি করতে হবে মনে না থাকলে? মনে না থাকলেও কোনো অসুবিধা নাই। তাহলে কি করতে হবে? কারো কোনো বুদ্ধি আছে? বুদ্ধি থাকলে বলেন। পরীক্ষায় মনে থাকবে না, এটা খুবই স্বাভাবিক বিষয়। এই জন্য আমাদের মনে রাখার একটা সহজ উপায় হলো যে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। ম্যাথ ম্যাথ প্র্যাকটিস করে মনে রাখতে হবে যে অঙ্কগুলা পরীক্ষায় আসছে। কেমন? ওই অঙ্কগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তাহলে মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা এখন কি দেখতেছেন আমি জানি না, শেয়ার হচ্ছে কিনা স্ক্রিন। নিশ্চয়ই শেয়ার হয়েছে। কেমন? আচ্ছা, আমরা আলোচনায় চলে যাই এবার। আসল জিনিস যেটা পরীক্ষায় আসবে আপনাদের, সেটা আপনারা এক দুজন রেডি থাকেন পড়ার জন্য, মাঝে মধ্যে আমি আওয়াজ দিব। কেমন? তাহলে আমাদের টপিক হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এটা হলো জয়কুলি থেকে। আপনারা নিশ্চয়ই বইটা আপনাদের কাছে হাতের নাগালে আছে। তো সেই হিসাবে আপনারা বই থেকে দেখবেন নিশ্চয়ই। আচ্ছা, এখানে আমরা বলছি যে আর্থিক বিবরণী বিশ্লেষণ কৌশল 3 প্রকার: ভার্টিক্যাল অ্যানালাইসিস, হরিজন্টাল অ্যানালাইসিস, রেশিও অ্যানালাইসিস আমরা আলোচনা করছি। এটা অনুপাত বিশ্লেষণ হলো যে পারস্পরিক সম্পর্কযুক্ত দুইটি চলকের মধ্যে বিদ্যমান সম্পর্কের সংখ্যাত্মক প্রকাশ। কেমন? এটা অনেকটা বাজেটের মতো। রেশিও অ্যানালাইসিস হচ্ছে IAS 1-এর প্যারা 8-এ আর্থিক বিবরণী বিশ্লেষণ করা হয়। এখানে বলা আছে IAS 1-এর প্যারা 8-এ। কেমন? আচ্ছা, এটা তিনটি উপায়ে করা যায়। একটা হচ্ছে পার্সেন্টেজ আকারে, যেমন 200%, 300%। আর একটা রেট আকারে। কেমন? আর একটা হচ্ছে প্রপোর্শন আকারে, 2:1। আর একটা হচ্ছে গুণ আকারে, 2 গুণ, 3 গুণ, 2 বার, 3 বার। আর এগুলো আমরা আলোচনা করছি, প্রয়োজনীয়তা কি, ব্যবহার কি, সীমাবদ্ধতা কি, এগুলো আমরা আলোচনা করছি।
আর আর্থিক বিবরণীর প্রধান উদ্দেশ্য হলো হলো যে ব্যবস্থাপনাকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। কেমন? আমরা যতগুলো উদ্দেশ্য পড়ছি, প্রধান উদ্দেশ্য হলো ব্যবস্থাপনা যাতে সিদ্ধান্ত নিতে পারে সেই জন্য। আর্থিক বিবরণীর উপাদান হলো গাণিতিক সম্পর্ক প্রকাশ করা। আচ্ছা, আর্থিক বিবরণী বিশ্লেষণ প্রাথমিক পর্যায়ে হচ্ছে অনুপাত বিশ্লেষণ। আর্থিক বিবরণী যে আমরা বিশ্লেষণ করি এর প্রাইমারি স্টেজটা হলো অনুপাত বিশ্লেষণ। কেমন? আদর্শ খরচের সাথে প্রকৃত খরচ তুলনা বিচারের জন্য অনুপাত বিশ্লেষণ অপরিহার্য। কেমন? একটা হচ্ছে প্রকৃত খরচ, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট। আমরা ধরে নিলাম যে 100 টাকা খরচ হবে, কিন্তু আসলে কত 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 খরচ হয়েছে সেটা হচ্ছে প্রকৃত কস্ট, অ্যাকচুয়াল কস্ট। কেমন? আচ্ছা, এখন আমরা আসল জায়গায় চলে যাই। 1 নম্বর প্রশ্ন আছে, আর্থিক বিবরণীর পর্যালোচনা বিশ্লেষণ করাকে কি বলে? একদম সহজ সংজ্ঞা আসছে আর কি। কেমন? অনুপাত বিশ্লেষণ বলে। আর্থিক বিবরণীর পর্যালোচনা ও বিশ্লেষণ করাকে কি বলে? এটাকে বলে অনুপাত বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণের উদ্দেশ্য নয় কোনটি? দেখেন, উদ্দেশ্যগুলো জানতে হবে, তাহলে নয় কোনটি জানতে হবে। কেমন? হিসাবের শুদ্ধতা যাচাইকরণ। এটা হচ্ছে যে আমরা জানি রেওয়ামিলের উদ্দেশ্য। কেমন? রেওয়ামিলের উদ্দেশ্য হলো হিসাবের শুদ্ধতা যাচাই করা। তার মানে তথ্য সরবরাহ করা, ব্যবসার অবনতি নিরূপণ করা, ব্যয় নিয়ন্ত্রণ করা, এগুলা অনুপাত বিশ্লেষণের উদ্দেশ্য। কেমন? এরপরে মোশাররফ পড়েন দেখি একটু। জি স্যার। পড়েন, দ্রুত দ্রুত অনুপাত পড়বেন। বিশ্লেষণ কি? হ্যাঁ। লেনদেনের সংখ্যাত্মক সম্পর্ক বিশ্লেষণ করা। আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল কত প্রকার? হুম। উত্তর হবে 3 প্রকার। 3 প্রকার কি কি মনে আছে? আমরা একটু বলছি, হরিজন্টাল অ্যানালাইসিস, ভার্টিক্যাল অ্যানালাইসিস আর অনুপাত বিশ্লেষণ। কেমন? এই অনুপাত তিনটা। বিশ্লেষণ। এরপরে দেখেন আবার আসছে, পারস্পরিক তুলনাযোগ্য দুটি ঘটনার সংখ্যাত্মক প্রকাশে কি বলে? অনুপাত বিশ্লেষণ। মানে সংজ্ঞা আসছে এগুলা। কেমন? এগুলো শুধু সংজ্ঞা। এরপরে বাজেট কিসের সংখ্যাত্মক প্রকাশ? ভবিষ্যৎ পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ, বাজেট। আচ্ছা, তারপরে কার্যকরী মূলধনের সূত্র আসছে। কেমন? কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করতে হয়, এটাকে ওয়ার্কিং ক্যাপিটাল বলে, অথবা চলতি মূলধনও বলা হয়। কেমন? এরপরে দেখেন কি আসছে, দীর্ঘমেয়াদী সচ্ছলতা, মূলধন কাঠামো, লাভজনক অবস্থা নির্ণয়ের জন্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করাকে কি বলে? অনুপাত বিশ্লেষণ বলে। কেমন? আচ্ছা, আর্থিক বিবরণী বিশ্লেষণ প্রাথমিক পর্যায়কে কি বলে? অনুপাত বিশ্লেষণ বলে। আর্থিক বিবরণী বিশ্লেষণ প্রধান উদ্দেশ্য, আমরা বলছি প্রধান উদ্দেশ্য হলো ব্যবস্থাপনাকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। কেমন? আচ্ছা, এগুলো একদম প্রাইমারি প্রশ্ন। আমরা এবার সেকেন্ডারি প্রশ্ন দিকে যাচ্ছি। আমরা এতক্ষণ আলোচনা করছি বেসিক ইনফরমেশনের মধ্যে 4 প্রকার আছে অনুপাত বিশ্লেষণ বেসিক্যালি। একটা হচ্ছে লিকুইডিটি রেশিও। কেমন? তারল অনুপাত। এখন পরীক্ষা কিন্তু তারল অনুপাতের উদ্দেশ্যটা বহুবার আসছে, যে তারল অনুপাতের উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের চলতি দায় এবং স্বল্প মেয়াদী দায় পরিশোধ করার ক্ষমতা যাচাই করা। অর্থাৎ একটা প্রতিষ্ঠান চলতি দায় পরিশোধ করতে পারে কিনা, অথবা স্বল্প মেয়াদী যে দায় আছে, শর্ট টার্ম যে দায় আছে, কেমন, সেগুলো পরিশোধ করার যে ক্ষমতা আছে কিনা তা যাচাই করা হচ্ছে লিকুইডিটি রেশিওর উদ্দেশ্য। আচ্ছা, ভবিষ্যতে প্রয়োজনে নগদ অর্থের পর্যাপ্ততা যাচাই এটা আরেকটা উদ্দেশ্য। কেমন? তাই এখানে আমরা আহ, আহ, তারল্য অনুপাতের যে ধাপগুলো আছে সেটা আমরা বুঝছি, উদ্দেশ্যটা বুঝছি। এখন তারল্য অনুপাতের মধ্যে কি কি অনুপাত আছে আমরা এটা বলছি, কারেন্ট রেশিও বা চলতি অনুপাত, তারপরে অ্যাসিড টেস্ট বা তড়িৎ অনুপাত, তারপরে ওয়ার্কিং ক্যাপিটাল বা কার্যকরী মূলধন অনুপাত। এই তিনটা পড়লে হবে। কেমন? আচ্ছা, এখন পরীক্ষায় এটা আবার জানতে হবে যে তড়িৎ অনুপাতের উদ্দেশ্য হলো যে প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের তাৎক্ষণিক ক্ষমতা। কেমন? এটা থেকে আরো স্পিড, যে দ্রুত বা তাৎক্ষণিক ক্ষমতা আছে কিনা। এখন চাইছে একজন আইসা আপনাকে এখন বলে আমার টাকা দেন, এখন দিতে পারেন কিনা, 1 ঘন্টা পরে না, এখনই। তো তড়িৎ সম্পত্তির ক্ষেত্রে আমরা কি করি? চলতি সম্পত্তি থেকে মজুত পণ্য আর অগ্রিম খরচকে বিয়োগ করে দিই। কেমন? আচ্ছা, তারপরে আসেন অ্যাক্টিভিটি রেশিও। এটা আমরা বলছি অ্যাক্টিভিটি রেশিও গুলো কি কি, প্রাপ্য হিসাব, সূত্রগুলো আমি অলরেডি দেখাইছি, নির্ধারিত বিক্রি ব্যয় গড় দেনাদার। বা তারপরে আসেন সামনের দিকে। আচ্ছা, সম্পত্তি আবর্তন অনুপাতকে অনেকে উপার্জন ক্ষমতা অনুপাত হিসাবে বিবেচনা করে। কেমন? এরপরে আছে প্রফিটেবিলিটি রেশিও। এটার উদ্দেশ্য হলো যে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করা। কেমন? প্রতিষ্ঠান মুনাফা অর্জন ক্ষমতা কিরকম, বাড়ছে নাকি কমছে, এটা দ্বারা আমরা বুঝতে পারি সাফল্যের মাত্রা ভালো অথবা খারাপ। কেমন? অথবা প্রতিষ্ঠানের পরিচালন সাফল্য বোঝা যায়। একটা প্রতিষ্ঠান যদি লাভ বেশি থাকে, কেমন, মূল উদ্দেশ্য, ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য প্রফিট করা। তো মুনাফা অর্জন ক্ষমতা যাচাই দ্বারা আমরা বুঝতে পারি যে তারা প্রফিট করছে কিনা। আর প্রফিট যদি অর্জন অর্জন করতে পারে, তার মানে তাদের উপার্জন ক্ষমতা ভালো আর কি। তাহলে এখানে কি কি আছে? মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, সম্পত্তিগত উপার্জন অনুপাত, তারপরে মালিকানা সত্ত্বের উপর অনুপাত, এগুলো আমরা দেখাইছি। কেমন? বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত, আর্নিং পার শেয়ার বা শেয়ার প্রতি আয় অনুপাত। কেমন? এরপরে আছে সলভেন্সি রেশিও। এখানে যে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী দায় বা ঋণ পরিশোধ করার ক্ষমতা যাচাই করা হয়। সলভেন্সি মানে কি? আমরা যে বলছি সলভেন্ট ফ্যামিলি। কেমন? মানে আর্থিকভাবে সচ্ছল, তাদের কোনো ঋণ টিন নাই। ঋণ থাকলে আর আপনি সলভেন্স থাকতে পারবেন না। কেমন? প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বা ঋণ বা দায় পরিশোধ ক্ষমতা যাচাই করার জন্য এই সলভেন্সি রেশিও। এখানে কি কি আছে আমরা একটু আগে দেখাইছি। কেমন? আচ্ছা, এরপরে কাল্পনিক বা ভুয়া সম্পদগুলো আমরা বলছি প্রাথমিক খরচাবলী, শেয়ার অবহার। কেমন? এগুলো হচ্ছে মালিকের শত তহবিল কিভাবে বের করে, স্থির খরচযুক্ত বহির্দায় হচ্ছে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়ের যোগফল। কেমন? এগুলো আমরা আলোচনা করছি।
আচ্ছা, চলতি মূলধন বা নিশ্চলতি মূলধন অথবা কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পত্তি থেকে চলতি দায় বিয়োগ করতে হবে, কেমন? তড়িৎ দায়ের তড়িৎ কি বলে অনুপাতের উদ্দেশ্য হলো তাৎক্ষণিক দায় পরিশোধ করার ক্ষমতা আছে কিনা। তাৎক্ষণিক দায় পরিশোধ করার ক্ষমতা হলো তরল অনুপাতের উদ্দেশ্য, কেমন? শুধু চলতি দায় পরিশোধ ক্ষমতা হলো তারল অনুপাতের উদ্দেশ্য। আর তো অ্যাসিড টেস্ট রেশিও যেটা আছে, তড়িৎ অনুপাত, তার উদ্দেশ্য হলো তাৎক্ষণিক দায়। তাৎক্ষণিক মানে এখন, তাৎক্ষণিক মানে কি সাথে সাথে। আচ্ছা, উপার্জন ক্ষমতা হলো যে কারবারের দক্ষতা বোঝা যায়। সচ্ছলতা অনুপাত দ্বারা দীর্ঘমেয়াদী দায় পরিশোধ করার ক্ষমতা বোঝা যায়। ঋণ পরিশোধের অনুপাত দ্বারা সচ্ছলতা বোঝা যায়, কেমন? সচ্ছলতা আছে বোঝা যাচ্ছে। আচ্ছা, প্রতিষ্ঠান যদি মজুত পণ্য কমে যায়, তাহলে ফলাফলটা কি হবে? চলতি অনুপাত কমে যাবে, কিন্তু তড়িৎ অনুপাত ভালো হবে, কেমন? এগুলা কিছু প্রশ্ন আসে। চলতি দায় পরিশোধের সর্বোচ্চ সময় আছে 1 বছর। আচ্ছা, সময় মতো চলতি দায় পরিশোধ করতে পারলে সন্তোষজনক বিবেচিত হলে প্রতিষ্ঠানের তারল্য ক্ষমতা ভালো আমরা বুঝতে পারি, কেমন? আচ্ছা, এখন আমরা আসল জায়গায় চলে যাই আস্তে আস্তে। একজন পড়ার জন্য চেষ্টা করেন। কে পড়ে? ফারুক পড়েন। প্রথম কি আছে? অংশটা, 2 নম্বরটা পড়েন প্রশ্নটা। শাপলা শাপলা কোম্পানির নিট চলতি মূলধন 1,80,000 টাকা এবং চলতি অনুপাত 3:3:2। আচ্ছা, উক্ত 3 অনুপাত কোম্পানির 2। চলতি সম্পদ উক্ত কমায় চলতি সম্পদের পরিমাণ কত? এখন চলতি অনুপাত আছে 3 আর 2, এই দুইটা পার্থক্য 3 থেকে যদি 2 বিয়োগ করা হয় থাকবে 1, কেমন? এখন আমরা জানি যে চলতি অনুপাত হইলো যে আহ চলতি মূলধনের সূত্র হচ্ছে যে চলতি সম্পত্তি থেকে চলতি দায় বাদ দিতে হয়, কেমন? তাহলে 3 থেকে যদি 2 বাদ দেওয়া হয় আসে 1। একের ভ্যালু হয়েছে 1,80,000 টাকা, কেমন? 80,000 টাকা। একের ভ্যালু যদি 1,80,000 হয়, এখন প্রশ্ন হচ্ছে চলতি সম্পদের পরিমাণ কত হবে, কেমন? তাহলে এখানে প্রথমটা হলো চলতি সম্পদ, পরেরটা হচ্ছে চলতি দায়। চলতি অনুপাতের মধ্যে দুইটা অংশ আছে, কেমন? একটা হচ্ছে চলতি সম্পদ আর একটা হলো চলতি দায়। তাহলে 3:1, এটাকে আমরা উপর নিচে লিখে ফেলি। আমি একটু দেখাই নাকি। এখানে যদি আমরা টান দিই, উপরে লিখবো 3, নিচে লিখবো 2:, 2। কেমন? 1:1, উপর লিখবো চলতি সম্পদ, নিচে লিখবো চলতি দায়, কেমন? চলতি দায়। তাহলে এখন এই প্রথমটা হলো এটা, 3 হলো চলতি সম্পদ, এটা হলো চলতি সম্পদ। আচ্ছা, আমাদের একের মান যদি 1,80,000 হয়, কেমন? এখন 3 দ্বারা গুণ করে দিতে হবে জাস্ট। একের মান আমরা পাইছি 3 থেকে 2 বিয়োগ করলে পাওয়া যাবে 1, এই যে এখানে বিয়োগ করা আছে অবশ্য। 3 থেকে 2 বিয়োগ করলে পাওয়া যাবে 1। এটা হচ্ছে চলতি মূলধন, কেমন? এখন একের মান আছে কত? 1,80,000। তাহলে এখন আমাদের যদি বলে চলতি দায় কত, তাহলে 2 দ্বারা গুণ করতে হবে। এখন প্রশ্ন জানতে চাই চলতি সম্পদ কত। যেহেতু সম্পদ জানতে চাই, তাহলে 3 দ্বারা গুণ করতে হবে। কত দ্বারা গুণ করতে হবে? 3 দ্বারা। 3। 3 18 কত? 3 18 কত হয়? 54। তাহলে 5,40,000 টাকা উত্তর, কেমন? 3 18 5,54,000 চল্লিশ। যদি চলতি দায় বলতো তাহলে 2 দ্বারা গুণ করতে হইতো, কেমন? 2 দ্বারা গুণ করতে হইতো। বোঝা গেছে না বোঝা যায় নাই? বুঝা গেছে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ, বোঝা গেলে থ্যাংক ইউ। আচ্ছা, তারপর এখানে এখানে এটা পড়েন, 3 নম্বরটা পড়েন। অন্য সবকিছু অপরিবর্তিত থাকলে নিচের কোন লেনদেনটি চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলবে না? এই শেষে কিন্তু না আছে, পড়ার সময় খেয়াল রাখবেন, প্রভাব কেমন? ফেলবে না, হ্যাঁ। না, প্রভাব ফেলবে না। তাহলে এখানে এ- এখানে ব্যবসায়িক মজুত পণ্য নগদে বিক্রয় যদি করা হয়, এখানে মজুত পণ্য, এখানে কিন্তু অনেকগুলাই উত্তর হয়। যেমন নগদের সম্পদ, স্থায়ী সম্পত্তি বিক্রি করলে একটা সম্পত্তি কমে যাবে, একটা সম্পত্তি বেড়ে যাবে, কেমন? নগদের স্থায়ী সম্পত্তি বিক্রয়। এখন এখানে আমাদেরকে বেস্ট অপশন খুঁজে বের করতে হবে। যদি ব্যবসায়িক মূল পণ্য নগদে বিক্রি করা হয়, তাহলে আমাদের কি হবে? নগদ যদি বিক্রি করি, আমাদের নগদ টাকা আসবে। আর মজুত পণ্য একটা সম্পদ চলে যাবে, একটা সম্পদ বৃদ্ধি পাবে, একটা সম্পদ কমে যাবে, কিন্তু এটা হলো স্থায়ী সম্পদ। এই জন্য চলতি অনুপাতের মধ্যে যেহেতু স্থায়ী সম্পদ আসে না, এই জন্য সিটা বাদ। আর ডিতে আসবে কেন? মজুত পণ্য কিন্তু অবিরত মজুত পদ্ধতি, কেমন? অবিরত মজুত পদ্ধতিতে মজুত পণ্যকে চলতি সম্পদ হিসেবে ট্রিট করা হয়, এটা আমরা আলোচনা করছি। আর পিরিয়ডিক পদ্ধতিতে মজুত পণ্যকে ব্যয় হিসেবে দেখানো হয়, কেমন? বাট অবিরত মজুত পদ্ধতিতে মজুত পণ্যকে কি হিসেবে দেখানো হয়? সম্পদ হিসেবে দেখানো হয়, চলতি সম্পদ। তাহলে যদি আমরা মজুত পণ্য বিক্রি করে দিই, তাহলে নগদ টাকা আসবে আর মজুত পণ্য চলে যাবে। তার মানে নগদ টাকা একটা সম্পদ বৃদ্ধি পাবে, আর মজুত পণ্য নামক একটা সম্পদ কমে যাবে। এ প্লাস এ মাইনাস, কেমন? তো যদি একই টাকা আসে এবং চলে যায়, তার মানে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এরপরে আসেন আসেন প্রশ্ন নম্বর 4। এটাতে আসেন, দেখি কি বলছে, ফারুক পড়েন। একটি কোম্পানির আয় বিবরণীতে কর পূর্ববর্তী মুনাফার পরিমাণ 7 লক্ষ টাকা এবং আয়কর 2,10,000 টাকা দেখানো হয়েছে।
কোম্পানিটি তার অগ্রাধিকার শেয়ারের উপর 50,000 টাকা লভ্যাংশ ঘোষণা করেছে এবং ডিবেঞ্চারের উপর 3 লক্ষ টাকা সুদ প্রদান করেছে। যদি কোম্পানিটি সারা বছর ধরে 1 লক্ষ সাধারণ শেয়ার, 10% 10,000 অগ্রাধিকার শেয়ার এবং 15% 20,000 ডিবেঞ্চার বিলিখিত থাকে, তবে কোম্পানির শেয়ার প্রতি আয় কত হবে? বিরাট এক প্রশ্ন নাকি? এত বড় প্রশ্ন দেখলে তো পরীক্ষায় মাথা গরম হয়ে যাবে। আচ্ছা, ইপিএস জানতে চাচ্ছি। শেয়ার প্রতি আয় বা ইপিএস, আর্নিং পার শেয়ার কত? আর্নিং পার শেয়ার সূত্র হচ্ছে আমরা জানি নিট কর বা নিট মুনাফা থেকে অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ বিয়োগ করতে হয় আর সাধারণ শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করে দিতে হয়, কেমন? আচ্ছা, এখন নিট মুনাফা আমাদের কত দেওয়া আছে প্রশ্নে দেখেন তো। নিট মুনাফা দেওয়া আছে, কর পরবর্তী নিট মুনাফা দেওয়া আছে 7 লাখ টাকা, অর্থাৎ হ্যাঁ, ট্যাক্স বাদ 7 লাখ দেওয়ার টাকা। পরে নিট মুনাফা দেওয়া আছে 7 লাখ টাকা। তাই 7 লাখ টাকা আমরা সরি, এখানে আয়কর দেওয়া আছে প্রশ্নের মধ্যে মনে হয়, কর পূর্ববর্তী, পরবর্তী না, হ্যাঁ, কর বাদ দেওয়ার আগে। এর পূর্ববর্তী দেওয়া আছে 7 লাখ টাকা। তার ট্যাক্স রেট দেওয়া আছে নিশ্চয়ই, দেখেন তো সে ট্যাক্স রেট কত দেওয়া আছে। ও আয়কর দেওয়া আছে 2,10,000 টাকা, বের করে দেওয়া আছে। 7 লাখ থেকে যদি দুই হুম, লাখ দশ হাজার টাকা বিয়োগ করে দেওয়া যায় তাহলে চার লাখ 4,90,000 নব্বই টাকা। এটা হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা, কেমন? 4,90,000। আচ্ছা, অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ বের করতে হবে। এটাও দেওয়া আছে, অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ দেওয়া আছে 50,000 টাকা, বের করার কোনো দরকার নাই। তাহলে এই 4,90,000 থেকে যদি 50 বিয়োগ করে দেওয়া হয়, আমরা যে টাকাটা পাবো এটাকে আমরা সাধারণ শেয়ার আছে আমাদের কত, 1 লক্ষ শেয়ার, কেমন? এই সাধারণ শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। সাধারণ শেয়ার আছে 1 লক্ষ, 1 লক্ষ দ্বারা ভাগ করলে 4,90,000 থেকে যদি 50 চলে যায় থাকবে 4 লক্ষ 40, কেমন? 40। 4,40,000 যদি 1 লক্ষ দ্বারা ভাগ করা যায় 4.4। এখানে ছোট ছোট ম্যাথ গুলো আসবে, বড়গুলো আর দিবে না যেহেতু ক্যালকুলেটর আমাদের নাই। এরপরটা পড়েন, একই প্রশ্ন। রাসনা কোম্পানির 10% হারে 1 লক্ষ টাকার ঋণপত্র, 12% হারে 2 লক্ষ টাকার অগ্রাধিকার শেয়ার যুক্ত অর্ধযুক্ত শেয়ার এবং প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 সাধারণ শেয়ার রয়েছে। যদি কোম্পানির নিট মুনাফা 1,59,000 টাকা হয়, তবে সাধারণ শেয়ার হোল্ডারগণ শেয়ার প্রতি সর্বোচ্চ কত টাকা লভ্যাংশ পেতে পারে? একই প্রশ্ন, ইপিএস, কেমন? আর্নিং পার শেয়ার জানতে চাইছে। তাহলে এখানে আমরা আর্নিং পার শেয়ার সূত্র হচ্ছে যে নিটায় কর বা নিটায় থেকে আমরা শেয়ার লভ্যাংশটা বিয়োগ করবো আর সাধারণ শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করবো, কেমন? আচ্ছা, তাহলে এখানে নিটায় দেওয়া আছে কত টাকা? নিটায় দেওয়া আছে, কোথায় আছে নিটায়? এক লক্ষ নিট মুনাফা, উনষাট হ্যাঁ, 1,59,000 টাকা দেওয়া আছে এখানে, 1,59,000 টাকা, কেমন? আর এখানে ট্যাক্স দেওয়া আছে কত? বলা আছে যে 12% হারে অগ্রাধিকার শেয়ার ট্যাক্স রেট করতে দেওয়া আছে, 10% হারে, হ্যাঁ হ্যাঁ, ট্যাক্স রেট দেওয়া নাই, না ট্যাক্স তো লাগবে না, কারণ যেহেতু দেওয়া নাই আমাদের কিছু করার নাই। তাহলে আছে কি অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ, কেমন? 12% হারে 2 লক্ষ টাকা শেয়ার আছে, কেমন? তাহলে 2 লক্ষ তাহলে চব্বিশ 12%, হাজার টাকা এই 24,000 টাকা বের করা আছে। ভেরি গুড। তাহলে 1,59,000 থেকে যদি 24,000 বিয়োগ করা হয় থাকবে 1,35,000 টাকা। আর সাধারণ শেয়ার আছে 50,000, এই সাধারণ শেয়ার 50,000 দিয়ে ভাগ করলে আমরা 2.7। আপনারা সূত্র মুখস্থ না করে অঙ্ক প্র্যাকটিস করবেন, সূত্র অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, কেমন? অঙ্কগুলো 2-3 বার করে করলে দেখবেন যে সূত্র মাথা ঢুকে গেছে। আচ্ছা, এটা একই রকম অঙ্ক আবার আসছে, আর দেখাইলাম না এটা। এরপরে আসছে এটা, 7 নম্বরটা পড়েন। তারল্য অনুপাত নির্দেশ করে হুম, ব্যবসায়ের দায় পরিশোধের ক্ষমতা, ব্যবসায়ের সকল দায় অর্থায়নে আর্থিক সম্পদের প্রাপ্যতা, ব্যবসায়ের চলতি দায় পরিশোধের ক্ষমতা, ব্যবসায়ের দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা। কোনটা হবে? ব্যবসায়ের চলতি দায় পরিশোধের ক্ষমতা হবে। এটা আমরা বলছি, এটা তারল্য পরীক্ষা অনেক আরো বহুবার আসছে, কেমন? তারল্য অনুপাতের উদ্দেশ্য ব্যবসায় চলতি দায় পরিশোধের ক্ষমতা। ক্ষমতা। আচ্ছা, আচ্ছা, এরপর একটা পড়েন। 8 নাম্বার, 4, 8, হ্যাঁ। শাপলা শাপলা কোম্পানির নিট চলতি মূলধন 1,80,000 টাকা, এটা তো একটাই করছেন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আগেই। চলতি মূলধন দেওয়া আছে 1,80,000, চলতি অনুপাত দেওয়া আছে 5:2। তাহলে দুইটার পার্থক্য, 5 থেকে 2 বাদ দিয়ে থাকবে কত, 3। এই 3-এর মান তিন। দেওয়া আছে কত, 1,80,000, কেমন? তাহলে 1,80,000 দিয়ে আমরা 3 দ্বারা ভাগ করতে হবে, 3 দ্বারা ভাগ করলে হবে ষাট 60,000। হাজার 60,000। এখন মাইকে তো বলছে কি 60,000 5 চলতি দ্বারা দায়, গুণ করলে না 5 লাগবে না, চলতি দায় জানতে চাইছে, কেমন? 2 দ্বারা গুণ করতে দুই হবে, দিন 2। যদি বলতো চলতি 1,00,000। যদি বলতো চলতি সম্পদ তাহলে গুণ করতে হবে তখন 5 দ্বারা। 5 দ্বারা। আর যদি বল চলতি দায় তাহলে 2 দ্বারা গুণ করতে হবে, কেমন? তাহলে এখানে কত হবে? 1,80,000 মান দেওয়া, 1,80,000, 3-এর মান দেওয়া আছে 1,80,000। তাহলে 3 দ্বারা ভাগ করলে আমি পাবো কত, 60,000 নাকি? ষাট আর হাজার এটাকে এটাকে যদি 2 দ্বারা গুণ করি উত্তর হবে 1,20,000, কেমন? 1,20,000। এরপর একটা পড়েন। একটি কোম্পানির 2017 সনের তথ্য সমূহ নিম্নরূপ: নিট বিক্রয় 1,75,000 টাকা, নিট আয় 95,000 টাকা, মোট সম্পত্তির প্রারম্ভিক ও সমাপনী ব্যয় যথাক্রমে 3 লাখ এবং 4 লাখ টাকা। কোম্পানির সম্পত্তির আবর্তন অনুপাত কত? এটা চাইছে সম্পত্তির আবর্তন অনুপাত। হুম,
সম্পদের আবর্তন অনুপাত সূত্র হচ্ছে নিট বিক্রয় বাই গড় হ্যাঁ সম্পদ। নিট হ্যাঁ বিক্রয় আছে 1,75,000, আর গড় সম্পদ হচ্ছে প্রারম্ভিক সম্পদ যোগ সমাপনী সম্পদ ডিভাইড বাই 2 হ্যাঁ, এখানে দিলে 3 লাখ দেওয়া আছে আর 4 লাখ দেওয়া আছে, তো 3 লাখ 4 লাখ যোগ করলে হবে 7 লাখ। 7 লাখ টাকার সাত অর্ধেক লাখের 3.5 লাখ। ভিতরে 8 দিলে 3,50,000। হ্যাঁ, এই 1 লাখ পদে 3.5 লাখ ভাগ করলে 0.5, উত্তরে 0.5, এখন সোজা কেমন। আচ্ছা, অন্য সবকিছু অপরিবর্তিত থাকলে নিচের কোন লেনদেনটি চলতি অনুপাতে কোনো প্রভাব ফেলবে না, ওই একই প্রশ্ন। তাহলে এটা কি হয়েছে, বিবিধ দেনা থেকে নগদে আদায়, যখন নগদ আদায় হয় তাহলে আমাদের একটা হাতে নগদ টাকা চলে আসে, একটা সম্পদ বৃদ্ধি পায়। এবং বিবিধ দেনা থেকে আচ্ছা। যখন টাকাটা পেয়ে যাই দেনাদার হ্রাস পাবে, তাহলে একটা সম্পদ বৃদ্ধি একটা সম্পদ হ্রাস এটার জন্য কোনো প্রভাব ফেলবে না, কেমন। আচ্ছা, তারপর যে কোনো সময় কারেন্ট চলে গেলে আবার আমি বিচ্ছিন্ন হয়ে যাব। একটু দ্রুত আগাই নাকি। এটা একই প্রশ্ন আবার আসছে, এটা নিশ্চয়ই পারবেন। 11 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটির ফলে তড়িৎ অনুপাত হ্রাস ঘটে। আচ্ছা, এটা একটু সেন্সিটিভ ব্যাখ্যামূলক প্রশ্ন, কেমন। তড়িৎ অনুপাত আগে আমাদের বুঝতে হবে, তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে তরল সম্পদ ডিভাইড বাই তরল দায়, কেমন। তার মানে হর যত বড় হবে তাহলে ভগ্নাংশের মান তত কমে যাবে, কেমন। নিচে আছে তরল দায়, নিচে কি আছে, তরল দায়, উপরে আছে তরল সম্পদ। এখন ধরেন এখানে উপরে লবে আছে 2, নিচে হরে আছে 5। আমাদের হর যত বাড়তে থাকবে মানে আমাদের রেজাল্ট তত কমতে থাকবে, কেমন। এখানে যদি আমি 10 দিয়ে দিই অথবা 20 দিয়ে দিই, উপরে যদি 2 থাকে, হর যত বাড়বে আমাদের রেজাল্ট কি হবে, ফলাফল তত কমতে থাকবে, তাই না। এখন প্রশ্ন হচ্ছে যে নিচে কোনটির ফলে তড়িৎ অনুপাত হ্রাস ঘটে। এখন নিচে থাকে দায়, উপরে থাকে সম্পদ, অর্থাৎ দায় যত বাড়তে থাকবে আমাদের তড়িৎ অনুপাত তত হ্রাস পাবে। উত্তর হচ্ছে দায় বৃদ্ধি, কেমন। প্রদ হিসাবে একটা দায়, এই দায় যত বৃদ্ধি পাবে তাইলে মূল কথা হচ্ছে আমরা জানি হর বৃদ্ধি পেলে লব হ্রাস পাবে এবং ভাগফল হ্রাস পাবে, কেমন। তার মানে এখানে যদি প্রদ হিসাবে একটা দায়, দায় যখন বৃদ্ধি পাবে নিচে যেহেতু দায় বসে, দায় বৃদ্ধি পেলে আমাদের ফলাফলটা কমে যাবে, কেমন। আচ্ছা, এরপরে আসেন স্যার, হ্যাঁ, তরল দায় আর চলতি দায় কি একই জিনিস নাকি আলাদা? তরল দায় চলতি দায় একই জিনিস, মানে 100% এক জিনিস না, ওখান থেকে ইয়েটা বাদ দিতে হয় আর কি, ব্যাংক জমাতে একটু বাদ দিতে হয় আর কি, প্রায় একই, অল্প একটু পার্থক্য আছে আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, নাহার কোম্পানি কি করছে নির্দিষ্ট বছরে ফারুক পড়েন, প্রশ্নটা পড়েন। নাহার হার্ডওয়্যার স্টোরের একটি নির্দিষ্ট বছরে নিট জারি বিক্রয়ের পরিমাণ 65 লাখ টাকা এবং বিক্রিত পণ্যের ব্যয় 50 লক্ষ টাকা। বছরের শুরুতে এবং শেষে দেনাদারের পরিমাণ ছিল যথাক্রমে 6 লক্ষ টাকা ও 7 লক্ষ টাকা। তাহলে দুইটা যোগ করতে উক্ত হবে, 6 লাখ বছর 7 লাখ যোগ করলে আমরা ইয়ে পেয়ে যাবো, কেমন। দুই দ্বারা ভাগ করলে পাবো কি, হ্যাঁ, আচ্ছা, ইয়েটা পেয়ে যাবো, দেনাদার হ্যাঁ হ্যাঁ, গড়টা পেয়ে যাবো, ভেরি গুড, গড়টা পেয়ে যাবো। আর কি দেওয়া আছে আমাদের, সূত্রটা জানতে হবে এখানে, সূত্র না জানলে দেনাদার আবর্তন। আপনারা পুরো প্রশ্নটা না পড়ে আগে শেষ লাইনটা পড়বেন। শেষ লাইনে কি বলছে, উক্ত বছরের দেনাদার আবর্তন, এখানে দাগ দিবেন, কেমন। দেনাদার আবর্তন হুম, সূত্র হচ্ছে নির্ধারিত বিক্রি ডিভাইড বাই গড় দেনাদার, তাহলে নির্ধারিত বিক্রি দেওয়া আছে 65 লাখ, আর গড় দেনাদার হয়েছে যেখানে 6 লাখ আর কত 7 লাখ, 6 আর 7 যোগ করলে হবে 13 লাখ, 13 লাখের অর্ধেক যত 6,50,000। ভাগ করলে 10 বার চলে আসবে, কেমন, সিম্পল। আচ্ছা, নিচে কোনটি স্বল্পমেয়াদী তারলের মাপকাঠি কম গুরুত্বপূর্ণ, দেখছেন নি প্রশ্ন কারবার কম, হ্যাঁ, কম বেশি গুরুত্ব, গুরুত্বপূর্ণ। কম গুরুত্বপূর্ণ, কেমন। তার মানে আমাদের অপশনগুলো দেখতে হবে যে তড়িৎ অনুপাত, চলতি অনুপাত, এই দায় অনুপাত হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী না, কেমন। যেহেতু বলছে স্বল্পমেয়াদী কম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দায় অনুপাত, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, কেমন। আচ্ছা, তারপর, আচ্ছা এটা পড়েন এবার। একটি ব্যবসা শেষ লাইনটা প্রতিষ্ঠানের আগে পড়বে, শেষ লাইনটা আগে পড়বেন, তাহলে প্রশ্ন বুঝে ফেলবেন। কার্যকরী মূলধন কত চাইছে? কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করে দিতে হয়, কেমন। চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করতে হয়। এখন তাহলে আমাদের চলতি সম্পদ গুলো খুঁজে বের করে অথবা প্রশ্ন পড়ার সাথে সাথে যোগ দিতে দিবেন, এইভাবে যোগ দিয়ে দিবেন, কেমন। আচ্ছা, তাহলে এখানে দেনাদার আছে 25,000, এটা একটা চলতি সম্পদ, অগ্রিম প্রদানের চলতি সম্পদ। আচ্ছা, তারপর আর কি আছে, আর আছে সমাপনী মূলধন, এই তিনটা, কেমন। দেনাদার, অগ্রিম প্রদান, সমাপনী, এই তিনটা যোগ করতে হবে। আর দায়ের মধ্যে আছে ব্যাংক জমাতিরিক্ত আর পাওনাদার, এই দুইটা যোগ করতে হবে, কেমন। তো এই দুইটা থেকে বিয়োগ করলে আমরা 30,000 টাকা পেয়ে যাবো, সহজ, কেমন। আচ্ছা, তারপর আহ এগুলো সূত্র আসছে, কেমন। পরিশোধিত আয়ের অনুপাত, তড়িৎ অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে নিচে কোনটি বিবেচনা করা হয় না। তড়িৎ অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে মজুত পণ্য বিবেচনা করা হয় না, নগদ টাকা বিবেচনা করা হয়, প্রাপ্য হিসাব, অগ্রিম ব্যয়, চলতি দায়, শুধু মজুত পণ্যকে বাদ দেওয়া হয়, কেমন। চলতি সম্পদ থেকে মজুত পণ্য বিয়োগ করে দেখানো হয়। আচ্ছা, চলতি দায় পরিশোধ করার ক্ষমতা কোনটি দিয়ে পরিমাপ করা হয়, দেখেন। এটা আসছে, দেখেন কি আসছে, এটা কোনটা হবে। এসিড টেস্ট অনুপাত হবে চলতি হ্যাঁ, দায়। আমরা আগে বলছি যে তারল অনুপাতের ইয়েগুলো জানতে হবে, তিনটা বলছি।
একটা হচ্ছে অ্যাসিড টেস্ট, একটা চলতি অনুপাত, আর একটা হলো কার্যকরী মূলধন অনুপাত। কেমন, বাকিগুলো এখানের মধ্যে নাই। দেখো, না। চলতি দায় পরিশোধ করার ক্ষমতা কোন অনুপাত দ্বারা বের করা যায়, প্রশ্ন সেটা আর কি। কেমন, অ্যাসিড টেস্ট দ্বারা বের করা যায়। আচ্ছা, তারপর এখানে একই প্রশ্ন আসছে, এটা আমরা আলোচনা করছি, আর দেখাবো না। সম্পত্তির উপর মোট মুনাফা অনুপাত শুধু নিট সম্পত্তি বা গড় সম্পত্তি। কেমন, নিট সম্পত্তি এখানে দেওয়া আছে, নিট সম্পত্তি দেওয়া আছে, এটা বের করে ইয়ে করতে হবে। কেমন, 25 নম্বর আছে নিচে, এটা পড়েন তো 25 নম্বরটা। নিচের কোনটি সাধারণত স্বল্পমেয়াদী তারল্যের পরিমাপক হিসেবে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ? হ্যাঁ, কোনটা হবে? ঋণ অনুপাত। ঋণ অনুপাত হবে, কারণ এটা তো এটা তো সচ্ছলতা নির্দেশক অনুপাত। হ্যাঁ আর অন্য হ্যাঁ, চলতি অনুপাত হচ্ছে ঋণ অনুপাত এটা হচ্ছে যে এটা দীর্ঘমেয়াদী। কেমন, এর সচ্ছলতা যাচাই করা হয় প্রতিষ্ঠানের। আর এখানে যেটা বলা আছে যে স্বল্পমেয়াদী তারল্য, স্বল্পমেয়াদী তারল্যের ক্ষেত্রে আমরা জানি চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, এটা এটা এগুলো দিয়ে যাচাই করা হয়। কেমন। আচ্ছা। নগদ অনুপাত। আচ্ছা, এরপর দেখেন, প্রশ্নটা দেখেন, নিচের কোনটি চলতি মূলধনের অংশ নয়? চলতি মূলধন শূন্য। মানে কারেন্ট অ্যাসেট। কেমন, এর মধ্যে প্রাপ্য বিল, স্বল্পমেয়াদী ব্যাংক লোন, প্রদেয় লভ্যাংশ, প্রিপেইড মানে অগ্রিম খরচ। কেমন, এর মধ্যে গ্যাস লাইনের জন্য সিকিউরিটি জমা, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা ইনভেস্টমেন্ট। কেমন, গ্যাস লাইনের জন্য দীর্ঘমেয়াদী জমা, এটা একটা মূল্যজাতীয় ব্যয় এবং দীর্ঘমেয়াদী সম্পদ। কেমন, এরপর নিচে কোনটি মুনাফা অনুপাত? আমরা বলছি, দেখছেন অনুপাতগুলো জানতে হবে, মুনাফা অনুপাত চিনতে হবে। তাহলে মুনাফা অনুপাত কোনটা হবে এখানে? সম্পদের উপর আয়, আয় আয় থাকলে যে আয় মানে ব্যয় করতে ইনকাম, হচ্ছে। আয় আয় মানে ইনকাম। কেমন, ইনকাম মানে প্রফিট, প্রফিট মানে মুনাফা, একই কথা। তাহলে লাভ বা মুনাফা অনুপাত কোনগুলো আছে? মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, পরিচালনা অনুপাত, মোট মুনাফা মূলধন অনুপাত। এগুলো আলাদা করে জানতে হবে। এরপরে ইপিএস, আর্নিং পার শেয়ার আছে। এরপরে আছে কোম্পানি নিট আয় করে 24,000 টাকা, নিট বিক্রি করছে 4 লক্ষ টাকা, গড় সম্পত্তি 6 লাখ টাকা, মুনাফার হার কত? মুনাফার হার সূত্র হচ্ছে নিট আয় ডিভাইড বাই নিট বিক্রি। কেমন, মুনাফার হার, কোম্পানির মুনাফার হার মানে কি? নিট মুনাফার হার। এখানে মুনাফার হার বলতে যেহেতু মোট মুনাফা দেওয়াই নাই, তার মানে নিট মুনাফা। কেমন, নিট মুনাফার হার বের করতে হবে। নিট মুনাফার সূত্র হচ্ছে নিট মুনাফা ডিভাইড বাই নিট আয় ডিভাইড বাই নিট বিক্রয়। নিট আয় দেওয়া আছে 24,000, আর নিট বিক্রি দেওয়া আছে 4 লাখ, ইন্টু 100 দিলে 6% চলে আসবে, সহজ অঙ্ক। কেমন, এটা এর পরেন 14 নম্বরটা পড়েন, কি বলছে? কোনটি কোনটি মোট মুনাফার শতকরা হার বাড়ায়? হ্যাঁ, বাড়ায়। ক্রয়ের পরিমাণ বৃদ্ধি, খরচের হ্রাস, গ্রাহককে দীর্ঘকালীন দার প্রদান, বিক্রয় মূল্য বৃদ্ধিকরণ, হুম, পণ্যের ক্রয় মূল্য বৃদ্ধি। বিক্রয় মূল্য যখন বাড়বে তখন মুনাফা বাড়বে। কেমন, মুনাফা লব যখন বড় হয়ে যাবে তখন আলটিমেট আমাদের ভাগফলটা বড় হবে আর কি। এখানে মূলত মোট মুনাফা যদি বৃদ্ধি করা হতো তাহলে এটাই উত্তর হইতো। কিন্তু প্রশ্নকর্তারা মানে মাথার মধ্যে মগজ আছে, একটু প্রশ্নটাকে ঘুরাই দিছে। কেমন, বিক্রয় মূল্য যখন বৃদ্ধি পাবে স্বাভাবিকভাবে মোট মুনাফা বৃদ্ধি পাবে, আর লব যত বড় হবে উত্তর তত বড় হবে। কেমন। আচ্ছা, এরপরে দেখেন চলতি অনুপাতের সূত্র আসছে, এটা পড়েন, 29 নম্বরটা পড়েন, কি আসছে? একটি কোম্পানির উদ্ধৃত পত্রে নিম্নোক্ত তথ্যসমূহ রয়েছে: লাস্ট লাইনটা আগে পড়েন, নগদান লাস্ট লাইনটা। চলতি অনুপাত কত? চলতি অনুপাত কত, এবার প্রশ্ন পড়েন। হ্যাঁ, চলতি অনুপাত আমাদের জানতে হবে চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দেয়। কেমন, চলতি সম্পদের মধ্যে কি কি আছে? আমরা জানি যে চলতি অ্যাসেট গুলো আমাদের যোগ করতে হবে এবং চলতি দায় গুলা বের করতে হবে। এখন দেখেন চলতি অ্যাসেট কি কি আছে, বলেন এবার। নগদান হ্যাঁ, পরীক্ষার মধ্যে 70,000 টাকা। পড়বেন আর প্লাস লিখবেন। কেমন, নগদের উপর একটা প্লাস দিবেন। আপনি যখন পড়বেন, পড়ার সাথে সাথে ধরেন এই যে নগদ পড়ছেন, এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দিবেন, এই যে প্লাস, এটা যোগ করতে হবে। তারপর মজুত পণ্য প্লাস, তারপর কি আছে? প্রদবিল, এটা দায়। সুনাম, এটা পণ্যদার দীর্ঘ আছে। দেড়াদার আছে। কেমন, এই তিনটা পড়ার সময় দাগ দিয়ে দিবেন ছোট করে। তাহলে 10, 20, 10-এর 20-এ 30, 30-এর 10-এ কত, 40, তাহলে কত হবে? 40,000। আর দায় আছে কত? 10,000। 10,000। তাহলে 10,000 দিয়ে ভাগ করতে হবে। কেমন, 4:1, এটা হইলো আমাদের উত্তর নাকি? বু- বোঝা গেছে না বোঝা যায় নাই? বুঝা গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ইরেজারটা কোথায় নিলাম? তাহলে এইভাবে আমাদেরকে পড়তে হবে। কেমন, প্রশ্নগুলা খুব সিম্পল, এখানে এত টাফ না, একটু প্র্যাকটিস করতে পারি, প্রচুর প্রশ্ন দেওয়া আছে এক এক চ্যাপ্টারে। প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করতে হবে। এটা আমাদের একটু আগে বলছি, দেখেন কি বলছে, চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। কেমন, চলতি দায়ের পরিমাণ, সানরাইজ কোম্পানি 24,000 টাকা নিট চলতি মূলধন দেওয়া আছে, চলতি সম্পদ 5:3, 2। তাহলে দুইটার পার্থক্য হচ্ছে 5 থেকে যদি 2 বিয়োগ করে থাকবে কত, 3। তিনের 3। ভ্যালু হচ্ছে 94,500 টাকা। কেমন, তাহলে 3 দ্বারা ভাগ করলে আমরা একের ভ্যালু পেয়ে যাব, একের ভ্যালু পেয়ে যাব। 94,500কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি আমরা 1 পাবো। এখন যদি চলতি দায় বের করতে পারে 2 দ্বারা গুণ করতে হবে, আর যদি চলতি সম্পদ বের করতে হয় 5 দ্বারা গুণ করতে হবে, যেটা বলে। এর প্রশ্ন হচ্ছে চলতি দায় বের করতে, তার মানে 2 দ্বারা গুণ করতে হবে। কেমন, এই দেখেন 94,500 ভাগ 3 গুণ 2, 63,000 টাকা উত্তর। কেমন। আচ্ছা, এরপরটা পয়েন্ট।
এটা মজুদ পণ্যের আবর্তন অনুপাত চাইছে। হুম। স্কাইলার কোম্পানির আয় বিবরণী থেকে নিম্নলিখিত তথ্য পাওয়া গেছে: বিক্রয় 64,20,000 টাকা, প্রারম্ভিক মজুদ 9,80,000 টাকা, ক্রয় 45,40,000 টাকা, বাৎসরিক মজুদ 10,20,000 টাকা। বাৎসরিক না, বছর আনতে মানে সমাপনী মজুদ, কেমন? সমাপনী মজুদ। আচ্ছা, তাহলে আমাদের সূত্রটা আগে জানতে হবে। মজুদ আবর্তনের সূত্র হলো বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইড বাই গড় মজুদ, কেমন? তো গড় মজুদ যদি দুইটা দেওয়া থাকে লাগবে, আর যদি দুইটা দেওয়া না থাকে যেটা আছে এটাই মজুদ, কেমন? তাহলে এখানে কি দুইটা দেওয়া আছে? নাই। তাহলে যেটা আছে সেটাই ধরতে হবে, আর নাকি আছে? সমাপনী মজুদ আছে তো, পণ্য প্রারম্ভিক মজুদ আছে, সমাপনী মজুদ আছে। দুইটাই আছে না? দুইটা থাকলে যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে, কেমন? দুইটা থাকলে যোগ করে একটা বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে আমরা যদি নিট মুনাফা প্রারম্ভিক থেকে, মজুদ যোগ ক্রয় বা হ্যাঁ, সমাপনী মজুদ পণ্য। দুইটা ওয়ে আছে, এইটা এখানে এই সূত্রটা দিতে হবে, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ। তাহলে এখানে যে 9,80,000 টাকা ছিল প্রারম্ভিক মজুদ, ক্রয় আছে 45,40,000 আর সমাপনী 10,20,000। তাহলে প্রথম দুইটা যোগ শেষটা বিয়োগ করলে আমরা পাবো 45 লক্ষ টাকা, কেমন? আর এখানে প্রারম্ভিক মজুদ আছে কত? 9,80,000, সমাপনী মজুদ আছে 10,20,000। এই দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা গড় মজুদ পাবো, কেমন? 10,00,000। তাহলে এই ভাগ করে 4.5, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এরপর একটা পয়েন্ট। কোন কোম্পানির মোট আয় 48,000 টাকা, নিট বিক্রয় 4 লাখ টাকা এবং গড় সম্পত্তি 6 লাখ টাকা, ওই কোম্পানির মোট মুনাফার হার কত হবে? আচ্ছা, মোট মুনাফা সূত্র হচ্ছে যে আমরা পড়াইছি, কেমন? মোট মুনাফা বললে উপরে মোট মোট মুনাফা চলে যাবে, নিচে নির্বিঘ্ন চলে যাবে, কেমন? মোট মুনাফা ওটা মোটায়। এখন কোম্পানির মোট মুনাফা অথবা মোটায় দেওয়া আছে 48,000 টাকা, কেমন? আর কি দেওয়া আছে? নির্বিঘ্ন দেওয়া আছে 4 লাখ। তাহলে 48,000কে 4 লাখ দ্বারা ভাগ করলে ইন্টু 100 দিবেন, 12% চলে আসবে। এরপরটা পড়েন। করলা কোম্পানির 31,500 টাকা চলতি মূলধন রয়েছে এবং চলতি অনুপাত 5:2। আচ্ছা, করলার চলতি 5 থেকে ব্যয় 2 বাদ দিতে হবে, কেমন? 5 থেকে 2 বাদ দিলে তিন থাকবে 3। 3-এর ভ্যালু তিন দেওয়া আছে 31,500, অর্থাৎ 3 দ্বারা 31,500 ভাগ করতে হবে। আর যদি দায় বের করতে বলে 2 দ্বারা গুণ করতে হবে, আর যদি সম্পদ বের করতে বলে 5 দ্বারা গুণ করতে হবে। এখন এখানে বাই করতে বলছে কি? দায়। তার মানে আমাদেরকে 5 থেকে 2 গেলে থাকে 3। 5 থেকে 2 গেলে থাকে 3। 3-এর ভ্যালু আছে 31,500। তাহলে 500। 31,500 কে 3 দ্বারা ভাগ করতে হবে, আর 2 দ্বারা গুণ করলে 21,000 টাকা, কেমন? এখানে 34 নম্বর প্রশ্ন পড়েন, কি বলছে 34 নম্বর প্রশ্ন? কোনটি সচ্ছলতা নির্দেশক অনুপাত, চলতি হ্যাঁ, অনুপাত, মুনাফা অনুপাত, ঋণ মূলধন অনুপাত, দ্রুত অনুপাত, সম্পদ আবর্তন অনুপাত? কোনটা হবে? এটা ঋণ মূলধন অনুপাত হবে। ঋণ মূলধন অনুপাত, কেমন? ঋণ আছে, ঋণ পরিশোধ করার ক্ষমতা থাকলে এটা সচ্ছল প্রতিষ্ঠান, আর যদি ঋণ পরিশোধ করার ক্ষমতা না থাকে তাহলে আমরা সচ্ছল না, কেমন? এরপরটা পড়েন। কোন অনুপাতটি কারবারের দক্ষতার পরিচায়ক? বিক্রিত বিকৃত। পণ্যের উপর মুনাফার মুনাফার হার, কেমন? বিক্রিত পণ্যের উপর মুনাফার হার। এটা পড়লে পারবেন, বেশি জটিল না। আচ্ছা, 7 নম্বরটা পড়েন এখানে। বোস কোম্পানির চলতি সম্পত্তি 2,60,000 টাকা এবং মোট সম্পত্তি 6 লক্ষ টাকা, চলতি দায় 1,70,000 টাকা এবং মোট দায় 3 লক্ষ টাকা। চলতি সম্পত্তির মধ্যে মজুত পণ্য ও অগ্রপ্রদত্ত খরচ হচ্ছে যথাক্রমে 25,000 টাকা ও 15,000 টাকা। তড়িৎ অনুপাত কত হবে? তড়িৎ অনুপাত কত? তড়িৎ অনুপাত সূত্র হচ্ছে তড়িৎ সম্পদ ডিভাইড বাই চলতি দেয়, কেমন? এটা আমাদের চলতি সূত্রটা দায়। মাথায় রাখতে হবে, তড়িৎ সম্পদ ডিভাইড বাই। এখন তড়িৎ সম্পদটা চলতি আমরা দায়। বের করতে হবে। তড়িৎ সম্পদ থেকে আমরা কি করব? চলতি সম্পত্তি থেকে মজুত পণ্য আর অগ্রিম খরচ বাদ দিতে হয়, কেমন? অগ্রপ্রদত্ত খরচ বা অগ্রিম খরচ একই কথা। আচ্ছা, এখন চলতি সম্পদ কি আমাদেরকে দেওয়া আছে? 2,60,000 টাকা সরাসরি হ্যাঁ, দেওয়া দু আছে, লাখ ষাট আছে? হাজার টাকা দেওয়া আছে। 2,60,000 টাকা দেওয়া আছে, কেমন? আর দায় কি কি মজুত পণ্য দেওয়া আছে 25,000, আর 25,000। অগ্রবর্ত খরচ দেওয়া আছে 15,000। এই দুইটা বিয়োগ করতে হবে, 15,000। কেমন? তাহলে থাকবে 2,20,000 থাকবে, কেমন? আর চলতি দায় দেওয়া আছে 1,70,000। তার 25,000। মানে চলতি তড়িৎ সম্পদ হচ্ছে 2,20,000, আর দায় আছে 1,70,000, ভাগ করলে হবে 1.29, কেমন? একই প্রশ্ন এখানে দেখেন আসছে, বলছে চলতি অনুপাত কত? চলতি অনুপাত সূত্র চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়। এখন সম্পদগুলো বের করতে হবে, দায় দায় বের করে ভাগ করলে হয়ে যাবে, কেমন? 4:1। একই প্রশ্ন আমরা করাইছি। তার অনুপাত কি? অনুপাত কি দেখায়? চলতি দায় পরিশোধ ক্ষমতা দেখায়, চলতি দায় পরিশোধ ক্ষমতা আছে কিনা সেটা যাচাই করা হয়, কেমন? আচ্ছা, একই প্রশ্ন দেখেন বারবার আসছে। আর রহিম ট্যাক্স কোম্পানি চলতি মূলধন আছে 31,500 টাকা, চলতি অনুপাত হলো 5:2। তাহলে 5 থেকে 2 বাদ দিলে থাকবে 3। 3-এর ভ্যালু হচ্ছে 31,500। 3 ইকুয়াল টু 31,500। 3 দ্বারা ভাগ করলে আমরা একের ভ্যালু পাবো। আর যদি দায় বের করতে বলে তাহলে পরেরটা দিয়ে গুণ করবেন, আর যদি সম্পত্তি বের করে তাহলে আগেরটা 5 দ্বারা গুণ করতে হবে। যেহেতু দায় বের করতে বলছে 2 দ্বারা গুণ করতে হবে, কেমন? উত্তর হচ্ছে 21,000 টাকা। নিচে কোনটি প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপক? দক্ষতা মানে কি? যে প্রতিষ্ঠান প্রফিটেবিলিটি কেমন, কেমন? প্রফিট প্রফিট যদি থাকে তাহলে দক্ষ। তাহলে এখানে মোট মুনাফার হার এবং সম্পদের উপর মুনাফার হার দুইটাই প্রফিটেবিলিটি রেশিও, তাহলে এ আর বি উত্তর, কেমন? আচ্ছা, এরপর একটা পয়েন্ট ফারুক, 3 নম্বরটা। নিচের কোনটি সাধারণত দীর্ঘমেয়াদী সচ্ছলতার পরিমাপক হিসেবে ব্যবহৃত হয়? কোনটি? চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, ঋণ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত? কোনটা হবে? দীর্ঘমেয়াদী স- এটা ঋণ অনুপাত হবে যেহেতু দীর্ঘমেয়াদী বলছে।
হ্যাঁ মানে সচ্ছলতা যাচাই করা হয় কেমন ওগুলো স্বচ্ছ। তো ওগুলো তো স্বল্প মেয়াদী। এরপরটা। চলতি পরিশোধের ক্ষমতা কোনটি দিয়ে পরিমাপ করা যায়? অ্যাসিড টেস্ট মনে কেমন, করা অ্যাসিড, অ্যাসিড টেস্ট। টেস্ট। হ্যাঁ। আচ্ছা তারপরে এটা কি দেখা যাচ্ছে না ঝাপসা মারতেছে? করা যাবে। নিচের কোন অনুপাতটি স্বল্পকালীন তারল্যের মাপকাঠি হিসেবে সাধারণত বিবেচিত হয়? তড়িৎ অনুপাত। হয় না। তার- হয় না। স্বল্পকালীন হয় না তার মানে দীর্ঘকালীন হয় কেমন, স্বল্পকালীন হয় না তার মানে দীর্ঘকালীন, তার মানে এখানে তড়িৎ অনুপাত, চলতি অনুপাত এগুলো চলতি সবগুলো তো অনুপাত সব স্বল্পকালীন। এই দায়, স্বল্পকালীন। দায় অনুপাত মানে হচ্ছে দায় মানে কেন, দায় অনুপাত মানে হচ্ছে দায় মানে কেন অনুপাত, এটাকে ডেপ্ট টু ইকুইটি রেশিও বলে কেমন। তার মানে ডি উত্তর কেমন। আচ্ছা, সম্পত্তি টার্নওভার এটা পড়েন তো একটু। একটি কোম্পানির প্রদর্শিত নিট বিক্রয় 1,80,000 টাকা, নিট মুনাফা 50,000 টাকা, প্রারম্ভিক মোট সম্পদ 2 লক্ষ টাকা এবং সমাপনী মোট সম্পদ 4 লক্ষ টাকা। কোম্পানির সম্পদের টার্নওভার অনুপাত কত? টার্নওভার, মানে টার্নওভার সূত্র হচ্ছে সম্পদ নিট, আবর্তন নিট হার। বিক্রি ডিভাইডেড গড় সম্পদ কেমন, নিট সব বিক্রয়। সম্পদ। তো নিট বিক্রি দেওয়া আছে নির্দিষ্ট এক লাখ দেওয়া আশি আছে হাজার 1,80,000। আর আর প্রারম্ভিক, প্রারম্ভিক সম্পদ ও সমাপনী সম্পদ 4 লাখ আর 2 লাখ, 2 লক্ষ 6 লাখ। 6 লাখ, 6 লাখ, দুইটা ভাগ করে 3 লাখ। 3 লাখ, তাহলে 1,80,000 কে 3 লাখ দ্বারা ভাগ করলে 60% কেমন। এরপরে দেখেন জি। মূলধন আবর্তন উপর সূত্র আসছে, সূত্র হচ্ছে বিক্রি মূল্যের ডিভাইডেড গড় মজুদ কেমন। এরপরে জি। আসছে নিচে কোনটি আর্থিক সচ্ছলতা যাচাই অনুপাত, আর্থিক সচ্ছলতা যাচাই অনুপাত হলো যে এখানে 3 4টে আছে কেমন, দায় অনুপাত, দায় মাইগ্রা অনুপাত। তাই এখানে দায় মাইগ্রা অনুপাত অপশনের মধ্যে আছে, এটাই উত্তর কেমন। তারল্য ও মুনাফাযোগ্যতা সম্পর্ক হচ্ছে কি, তা ঋণাত্মক। এরপরে আছে, এরপরটা পড়েন এটা। বিক্রয় 1,24,875 টাকা, মালিকানা তহবিল 3,03,750 টাকা এবং মূলধন আবর্তন অনুপাত 0.30 বার হলে বিনিয়োজিত মূলধন কত? হ্যাঁ একটু বিনিয়োজিত টাফ আছে মূলধন কেমন। কত? হ্যাঁ বিনিয়োগ হুম। মূলধনে আমাদের সূত্র জানতে হবে, মূলধন আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে বিক্রয় ডিভাইড বাই বিনিয়োগ মূলধন। এখন আমাদের মানগুলো বসাইতে হবে কেমন, বিক্রয়ের মানটা আছে আমাদের কাছে 1,24,875, আর আবর্তন অনুপাতের ফলাফল দেওয়া আছে 0.3, এখান থেকে বিনিয়োগ মূলধন বের করতে হবে। তার মানে ক্রস পায়ার দিলে হয়ে যাবে কেমন, ভাগ করলে আমাদের চলে আসবে। আচ্ছা এটা আহ আচ্ছা একই প্রশ্ন বারবার আসছে এখানে, নিচে কোনটি চলতি অনুপাতের উন্নতি হবে না। চলতি অনুপাতের উন্নতি হবে না অতিরিক্ত স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য স্বল্প মেয়াদী ঋণ গ্রহণ। যদি স্থায়ী সম্পত্তি ক্রয় করা হয়, এটা তো আমাদের চলতি অনুপাতের বিবেচ্য বিষয় নয় কেমন। স্থায়ী না। সম্পত্তি ক্রয় করলে আমাদের, আমাদের চলতি সম্পত্তি ক্রয় করলে আমাদের বিবেচ্য বিষয় হইতো। একটা স্থায়ী সম্পত্তি বাড়ছে, আবার একটা দায় বাড়ছে, আমাদের চলতি অনুপাতে কোনো উন্নতি হবে না কেমন। আচ্ছা, একটি কোম্পানি চলতি দায় দেওয়া আছে 20,000 টাকা, চলতি দায় মানে হচ্ছে পরেরটা কেমন, তাই দুইয়ের মান দেওয়া আছে 20। আমরা জানি চলতি অনুপাত 5:2, মানে চলতি অনুপাতের যে সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়। তার মানে প্রথমটা হচ্ছে চলতি সম্পদ, পরেরটা হচ্ছে দায়। এখন প্রশ্নের মধ্যে দেওয়া আছে কোম্পানির চলতি দায় আছে 20,000 টাকা, তার মানে দুইয়ের ভ্যালু দেওয়া আছে 20, দুইয়ের ভ্যালু ইকুয়াল টু 20, তার মানে একের ভ্যালু হচ্ছে 10। জানতে চাইছে নিট কার্যকরী মূলধন কত। আচ্ছা, তাহলে আমরা আমরা আগে সম্পদ বের করে ফেলি কেমন, দুইয়ের ভ্যালু আছে 20, একের ভ্যালু হবে তাহলে 10, পাঁচের ভ্যালু হচ্ছে 50। তাহলে আমরা জানি 50। কার্যকরী মূলধন সূত্র হচ্ছে চলতি সম্পদ থেকে চলতিতে বিয়োগ করে দিতে হয় কেমন। তাহলে আমাদের চলতি সম্পদ পাইছি আমরা 50,000 টাকা, আর দায় পাইছি 20,000 টাকা। 50 থেকে যদি 20 বিয়োগ করে দিই আমরা পাবো 30,000 টাকা কেমন। 30,000 টাকা। আচ্ছা, একই প্রশ্ন বারবার আসতেছে দেখেন, এটা পড়েন 19 নম্বরটা। স্থায়ী সম্পত্তি 6 লক্ষ টাকা, কার্যকরী মূলধন 3 লক্ষ টাকা এবং চলতি দায় 1 লক্ষ টাকা হলে মোট সম্পত্তি কত? আচ্ছা মোট সম্পত্তি খেয়াল রাখতে হবে, মোট সম্পত্তি এটা দাগ দিয়ে ফেলবেন কেমন। আচ্ছা তাহলে আমাদের স্থায়ী সম্পত্তি আছে 6 লাখ, কার্যকরী মূলধন আছে 3 লাখ, আর দায় আছে 1 লাখ। তাহলে আমরা জানি যে চলতি সম্পত্তি সূত্র হচ্ছে কার্যকরী মূলধন সূত্র হচ্ছে চলতি সম্পত্তি থেকে চলতি দায় বিয়োগ করে দিতে হয় কেমন। কারণ আমাদের বের করতে হবে কি, চলতি সম্পদ। তাহলে মোট আমরা কি সম্পদ। মোট সম্পদ, আগে তো মোট সম্পদ বের করতে আমাদের চলতি সম্পদটা লাগবে। প্রশ্নের মধ্যে কার্যকরী মূলধন দেওয়া আছে, দায় দেওয়া আছে, দেওয়া নাই চলতি সম্পদ দেওয়া নাই কেমন। তাহলে এখানে এটা পক্ষান্তর করতে হবে। আমি যদি পক্ষান্তর করে ফেলি, চলতি সম্পদটাকে রাইখা চলতি দায়কে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কার্যকরী মূলধন যোগ চলতি দায় হয়ে যাবে কেমন। তাহলে এখানে প্রশ্নের মধ্যে 3 লক্ষ দেওয়া আছে কার্যকরী মূলধন, আর চলতি দায় দেওয়া আছে 1 লক্ষ, 3 লক্ষের 1 লক্ষ যোগ করলে হবে 4 লক্ষ। তাহলে চলতি সম্পত্তি হলো 4 লক্ষ, আর স্থায়ী সম্পত্তি দেওয়া আছে 6 লক্ষ, 4 লক্ষ যদি 6 লক্ষ যোগ করি তাহলে উত্তর হবে 10 লক্ষ কেমন। এরপরটা পড়ে 20 নম্বরটা। একটি কোম্পানির চলতি অনুপাত 2:5 এবং চলতি সম্পত্তি 3 লক্ষ টাকা হলে চলতি দায় কত? আচ্ছা চলতি অনুপাতের প্রথমটা হচ্ছে সম্পদ, পরেরটা হচ্ছে দায় কেমন। দায় আচ্ছা দুইয়ের তিন মান দেওয়া লক্ষ আছে, দুইয়ের মান হচ্ছে 3 লক্ষ, তাহলে একের মান হুম হবে 1.5 লক্ষ। দেড় তাহলে লক্ষ এখন পাঁচের মান হবে কত,
7,50,000 কেমন, 5 দ্বারা গুণ করলে হবে। 50,000 টাকা। 2 এর মান হচ্ছে 3 লাখ, একের মান হবে 1.5 লাখ কেমন। 1.5 লাখ যদি আমি 5 দ্বারা গুণ করি কত হবে? 7,50,000 কেমন। পঞ্চাশ অথবা হাজার অথবা না পারলে ভাগ করলে হবে নর্মালি। উম একই প্রশ্ন, এগুলা বারবার এগুলা দেখালে আপনি নাকি। আচ্ছা এটা দেখেন এটা। প্রারম্ভিক দেনাদার 30,000 টাকা এবং সমাপনী দেনাদার 50,000 টাকা। দ্বারে বিক্রয় 10 লক্ষ টাকা হলে দেনাদার আবর্তন অনুপাত কত? হ্যাঁ, আমাদের সূত্র হচ্ছে নির্ধারে দ্বারে বিক্রয় ডিভাইডেড গড় দেনাদার কেমন। নির্ধারে বিক্রয় প্রশ্ন দেওয়া আছে কত? 10 লক্ষ টাকা। হুম। 10 লক্ষ টাকা নিচে কেমন। আর প্রারম্ভিক দেনাদার যোগ 3 লাখ, 30,000, আর এখানে 50,000, তাহলে দুইটা যোগ করলে 80,000, আশি আশি হাজার 40,000 টাকা কেমন। তাহলে 40,000 টাকা দিয়ে আমরা যদি ভাগ করি 10 লাখকে, উত্তর হবে 25 বার কেমন। আচ্ছা এগুলো থিওরি প্রশ্ন, দেখলে পারবেন, সহজ। আচ্ছা এখানে কি আছে চট্টগ্রাম মিশ্র পড়েন তো দেখি। আয়ে আয়ের কত অংশ লভ্যাংশ হিসেবে বন্টন করা হয়েছে তা হুম, নিচের কোন অনুপাত ব্যাখ্যা করে? হ্যাঁ, লভ্যাংশ মতো কথা বলা আছে, তার মানে পে আউট রেশিও কেমন, পে আউট কে রেশিও মধ্যে অপরিসীম? লভ্যাংশ বিষয় বলা আছে। তারপরে নিচে কোনটি স্বল্পমেয়াদী তারলের মাপকাঠি হিসাবে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ, তার মানে দীর্ঘমেয়াদী খাতে গুরুত্বপূর্ণ হবে। এটা বারবার আসছে, ডেপ্ট টু ইকুইটি রেশিও কেমন, এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে। আচ্ছা নিচে কোনটি আয়ের পরম পরিমাপক? আয়ের পরম পরিমাপক হলো কোনটা? রিটার্ন অন টোটাল টোটাল অ্যাসেট কেমন, সম্পত্তি হতে মুনাফা অর্জন অনুপাত। আচ্ছা তারপরে দেখেন এখানে একটা ম্যাথ আসছে। কি আসছে? আহ, সম্পত্তি আবর্তন অনুপাতের সূত্র নাকি। সম্পত্তি আবর্তন অনুপাত সূত্র হচ্ছে নিট বিক্রয় ডিভাইড বাই গড় সম্পত্তি। এখন নিট বিক্রয় দেওয়া আছে 1,80,000, আর সম্পত্তি দেওয়া আছে মোট সম্পদ এটা, সমাপনী মোট সম্পদ এটা, প্রারম্ভিক সম্পদ দেওয়া আছে 2 লাখ, সমাপনী দেওয়া আছে 3 লাখ, 3 এ 2 5 লাখ, ঠিক না। 5 লাখ, 5 লাখের অর্ধেক হচ্ছে 2,50,000। তাহলে 1,80,000-কে যদি 2,50,000 দ্বারা ভাগ করে দিই আমরা 0.72 পেয়ে যাব। আচ্ছা এরপর কি বলছে এটা পড়েন তো। নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার সঠিক চিত্র প্রদর্শন করে? কোনটি? নিট সম্পত্তি দিচ্ছে না। হ্যাঁ, আর্থিক অবস্থার মধ্যে তো সম্পত্তি দায় মালিকানা সত্ত্ব দেখানো হয় কেমন। সম্পত্তি দায় মালিকানা সত্ত্ব দেখানো হয়, আর নিট সম্পত্তি মানে নিট মালিকানা সত্ত্ব। নিট সম্পত্তির আরেকটা নাম হচ্ছে নিট মালিকানা সত্ত্ব কেমন। আচ্ছা চলতি মূলধন বলতে কি বোঝায়? চলতি মূলধন নির্দেশ চলতি করে কি? মূলধন নির্দেশ করে কি তরলতা? প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধ করার ক্ষমতা নির্দেশ করে আর কি কেমন। এই হইলো মোটামুটি আমাদের আলোচ্য বিষয়। এটা পড়েন দেখি 10 নম্বরটা। তড়িৎ অনুপাত নিম্নের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? এটা তারল্য অনুপাতের। তার অনুপাতের অন্তর্ভুক্ত, গুড। তারপর এই আরেকটা প্রশ্ন আছে। নিচের কোনটি মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত নয় নয় ন বলছে? হ্যাঁ, তাহলে ওই চলতি তাহলে অনুপাত আছে, এটা তো তারল অনুপাত, চলতি অনুপাত মানে তারল অনুপাত কেমন। তারল্য আচ্ছা অনুপাত। আচ্ছা, এগুলো ওই অঙ্কগুলো আবার আসছে বারবার, একই অঙ্ক দেখছেন, এগুলাতে বই লাভ নাই। তারপর এটা। একটি ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পদ 4 লক্ষ টাকা, স্থায়ী সম্পদ 5 লক্ষ টাকা, চলতি দায় 2 লক্ষ টাকা। নিট চলতি মূলধন কত? তাহলে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলেই হবে। হ্যাঁ, চলতি সম্পদ আছে 4 লাখ, আর দায় আছে 2 লাখ। 4 লাখ থেকে 2 লাখ বাদ দিলে থাকবে 2 লাখ, উত্তর 2 লাখ কেমন। আচ্ছা চলতি অনুপাত সূত্রটা আছে 2:1 কেমন। অনুপাতের আদর্শ মান কত? 2:1। শতাংশ সমান। কোনটি কোনটি কারবারে চলবে স্বল্পমেয়াদী সচ্ছলতার পরিচায়ক? স্বল্পমেয়াদী হলে চলতি অনুপাত। আচ্ছা কোনটি দীর্ঘমেয়াদী সচ্ছলতার পরিচায়ক? মূলধন ক্যারিং অনুপাত। তার তার অনুপাত কি নির্দেশ করে? ব্যবসায় চলতি দায় পরিশোধ ক্ষমতা নির্দেশ করে। দেনাদার আবর্তন সূত্র কি? নির্ধারিত বিক্রি পে গড় দেনাদার। নির্ধারিত বিক্রি দেওয়া আছে কত? প্রশ্নের মধ্যে 13 লাখ টাকা দেওয়া আছে। প্রারম্ভিক আর সমাপনী 1,20,000, 1,40,000 যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করে উত্তর পাওয়া যাবে। মূলধন ক্যারিং অনুপাত হলো কি? হয়েছে দীর্ঘমেয়াদী সচ্ছলতা যাচাই করা হয় এই অনুপাত দ্বারা। সহজ এগুলো কেমন, একদম পড়লে পারবেন। কোনটি স্বল্পমেয়াদী সচ্ছলতা অনুপাত নির্দেশ করে না? মজুদ আবর্তন অনুপাত, এটা তারল্য অনুপাত নির্দেশ করে কেমন। ব্যবসায়ী কোন সম্পদের তারল্য মাত্রা সর্বাধিক? নগদ। নগদ হলে সবচেয়ে বেশি তারল্য কেমন, নগদ জমার উপরে কোনো ক্যাশ নেই, ক্যাশ হলে সবচেয়ে বেশি তরল। আচ্ছা এই হলো আমাদের রিটার্ন অন অ্যাসেট বলতে কি বোঝায়? সম্পত্তির উপর বিনিয়োগের আবর্তন। আচ্ছা এখানে পড়েন, ক্ষুদ্র ব্যবসায়ী ঋণ প্রদানের পূর্বে একজন ব্যাংক ব্যবস্থাপক কোন ধরনের অনুপাত সবচেয়ে বেশি বিবেচনা করে? তারল্য অনুপাত কেমন। তাদের তারল্য ক্ষমতা আছে কিনা, তারা যেহেতু কিস্তি দিবে আইসা আইসা। আচ্ছা এই হলো মোটামুটি আমাদের প্রশ্ন। আচ্ছা আপনারা খুব সিরিয়াস চেষ্টা করেন, পরীক্ষা কিন্তু খুব কাছাকাছি। এটা পড়েন ফারুক, এটা পড়েন, এটা পড়ে শেষ করে দিই শেষটা। 19 নম্বর স্যার। হুম। কোন কোম্পানির নিট বিক্রয় 5 লক্ষ টাকা, চলতি সম্পত্তি 3 লক্ষ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 1 লক্ষ টাকা এবং গড় মোট সম্পত্তি 20 লক্ষ টাকা, উক্ত কোম্পানির সম্পত্তির উপর মোট মুনাফা কত?
তা মোট সম্পদের উপর মোট মুনাফা কত জানতে চাইছে। আমাদের যে সূত্র হয়েছে যে সম্পদের উপর মোট মুনাফা বললে উপরে মোট মুনাফা চলে যাবে আর সম্পত্তি নিয়ে চলে আসবে, কেমন গড় মোট সম্পত্তি বা সম্পত্তি। আচ্ছা, মোট মুনাফা বের করার সূত্র হচ্ছে নির্বিক্রি থেকে বিক্রি পণ্যের ব্যয় বাদ দিতে হবে। নির্বিক্রি দেওয়া আছে 5 লাখ টাকা, বিক্রি পণ্যের ব্যয় দেওয়া আছে 1 লাখ টাকা। বিক্রি পাঁচ আছে লাখ 1 লাখ পাঁচ টাকা। লাখ 5 লাখ থেকে 1 লাখ বিক্রি করতে থাকলে 4 লাখ। তাহলে মোট মুনাফা হবে 4 লাখ। আর গড় সম্পত্তি দেওয়াই আছে, ভাগ করার কিছু নেই। 20 লাখ টাকা দেওয়া আছে সরাসরি। 4 লাখ টাকা যদি 20 লাখ টাকা দ্বারা ভাগ করা হয় হবে 20%, কেমন। এই হলো আমাদের আলোচ্য বিষয়। আর কোনটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্দেশ করে, নিট সম্পত্তি আর্থিক অবস্থা নির্দেশ করে, কেমন। নিট সম্পত্তি মানে আমাদের আসল সম্পত্তি আর কি, যেখানে কোনো কাবজাব নাই। এই এই হলো আমাদের মোটামুটি। তো আপনারা যতটুকু পারেন, এখানে প্রচুর প্রশ্ন প্র্যাকটিস দেওয়া আছে। যতটুকু পারেন সলভ করেন। আগামীকালকে আমরা এখান থেকে পরীক্ষা নিব। আর আপনাদের রেজাল্টটা খুব দ্রুত হয়ে যাবে, যেহেতু যেহেতু এমসিকিউ পরীক্ষা, এরপরে ভাইবা, নিয়োগ ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে। এই জন্য শরীরে যতটুকু শক্তি আছে, কেমন, ডিম দুধ বেশি করে খাবেন। মাথার মধ্যে চাপ নেবেন, একটু কষ্টটা একটু করেন, চেষ্টা করেন যদি এসে যায় আর কি, ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে নাহলে শেষ করে দেই। স্যার, হ্যাঁ, মোশাররফ বলেন। হিসাব বিস্তারের বই থেকে আমরা কতটুকু পড়বো আর কোন কোন মধ্যে বাদ দিব ব্যাস, স্যার? একটু সাউন্ড দেন, হ্যাঁ। বলছি হিসাব বিস্তারের বই থেকে মানে কতটুকু পড়াশোনা করবো আর কোন কোন চ্যাপ্টার বাদ যতটুকু দিব স্যার? যতটুকু যতটুকু পারেন। না, ও কোন কোন সাবজেক্ট বাদ দিবে এটা বলতেছেন। জি। আমি তো বলে দিছি, এটা গ্রুপে একটা পোস্ট আছে যেগুলো আমাদের সিলেবাসে আমি বলে দিছি। আর একটা চ্যাপ্টারে যদি সবগুলো শেষ করতে না পারেন, শেষের গুলো বাদ দিবেন নাকি, সামনের গুলো পড়তে থাকেন। ঢাকা ইউনিভার্সিটি সব বড় ভার্সিটি গুলো পড়ে ফেলেন আগে। শেষের গুলা যদি না পারেন না একান্ত, তো শেষে ধরবে আর কি করবেন, ধরবেন না, কেমন। একই প্রশ্ন রিপিট হয়তো, দেখেন না প্রশ্ন বিভিন্ন আঙ্গিকে আছে। মানে জি স্যার, মানে এখানে তো মোটামুটি প্র্যাকটিস করার জন্য এনাফ।